আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় আফনান ভাই এবং আফনান দা হরর ওয়ার্ল্ডের সকল লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ফারদিন খান, বাসা মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান থানার দক্ষিণ রাজানগর তথা ভাড়ারিয়া গ্রামে। আমি বর্তমানে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রো মেডিকেল টেকনোলজির ৬ষ্ঠ পর্বে অধ্যয়ন করছি। শুরুতে কিছু কথা বলতে চাই, যদি সময় হয় একটু পড়ে শোনালে খুশি হব অনেক। ভূত এভাবে শুরু থেকেই আমার খুব ভালোবাসার একটা অধ্যায় হয়ে যায়। তারপর যেগুলো না শোনা ছিল পরবর্তীতে ডাউনলোড করে শুনেছি। এক প্রকার মুখস্থই সব ঘটনা। সেখানে আমার ব্যক্তিগত পছন্দ গ্রামের ঘটনা, আর আপনি প্রায় বেশিরভাগ গ্রামের ঘটনাই বলতেন, তাই এক প্রকার ফ্যান হয়ে যাই আপনার। ইউটিউবে আপনার বাছাই করা গ্রামের ঘটনার ফাইল ডাউনলোড করে শুনতাম। পরে যখন আফনান দা হরর ওয়ার্ল্ড শো শুরু হলো, বিশ্বাস করেন আমি খুবই খুশি হয়েছি। আর আমি সহ আমার কিছু ছোট ভাই সঞ্জয়, অভি, এদের ঘুমের ওষুধ এই শো। প্রতিদিন ঘুমের সময় গল্প শুনতে শুনতে ঘুমাই। আর কথা না বাড়িয়ে এবার মূল ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার বড় মামার বড় ছেলে দীপ ভাই। তিনি বর্তমানে ঢাকার একটি স্বনামধন্য গার্মেন্টস জেনারেল ম্যানেজারের পদে আছেন। ঘটনার সময় 2015 কুরবানি ঈদের 3-4 দিন পরে। বড় মামা ফ্যামিলি সহ ঢাকার মিরপুরে থাকেন। প্রতিবারের মতো সেইবারও তারা ঈদে গ্রামে আসেন। ভালোই কাটে সবার ঈদ। নানার বাসা থেকে আধা কিলোমিটার দূরে পোদ্দার বাড়ির মাঠ, তার সাথেই আমার সেজো মামার শ্বশুর বাড়ি। যাতায়াতের রাস্তা হিসেবে ইসামতি নদীর পাশ দিয়ে পাকা রাস্তা, তারপর ভেতরে একটু কাঁচা রাস্তা, সব মিলিয়ে 10 মিনিটের পথ। প্রতিমধ্যে একটি শতবর্ষী পুরনো বিশাল বট গাছ, অসংখ্য বাঁশঝাড় এবং একটি কালী মন্দির, যেখানে অনেক মানুষ অনেক কিছু দেখে নাকি ভয় পেয়েছে। ঘটনার দিন সেজো মামার শ্বশুর বাড়িতে আমাদের রাত্রের খাবারের দাওয়াত ছিল সবার। সবাই সেখানে যাই, খাওয়া দাওয়া করে চলে আসার জন্য বের হই। বলা বাহুল্য, আমার মামার শ্যালক ছিলেন ওই দীপ ভাইয়ের সমবয়সী, তাই তারা সেখানে আড্ডা গল্পগুজব করার জন্য থাকতে চায়। তাই তাকে রেখে আমরা চলে আসি সবাই। ভাইয়া তখন বড় ছিল, আর এটা তার খুব চিরচেনা এলাকা থাকায় নিশ্চিন্তে আসতে পারবে বলে ভাইয়াকে রেখেই সবাই চলে আসি। তখন সময় ছিল সবেমাত্র রাত 9টা। তারপর ভাইয়ারা আড্ডা গল্পগুজব করতে করতে কখন যে রাত 1টা বেজে গেছে খেয়াল নাই। আর আমার মামারা কিন্তু অনেক রাগী। এত রাত্রে গল্পগুজব আবার তারা পছন্দ করেন না। যেহেতু ঈদের পরে অনেকদিন পর সবাই একত্র হয়েছে, তাই কিছু বলতেন না। আর ভাইয়া বাসায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, অনেক রাত হয়ে গেছে। তড়িঘড়ি করে বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নেয়। সবাই খুব রিকোয়েস্ট করে তাকে থেকে যাওয়ার জন্য, কিন্তু ভাইয়া বের হয়ে যায়। ভাইয়া কলেজে পড়ুয়া ছিল বলে তার কাছে একটি নোকিয়া 1200 মডেলের একটি বাটন ফোন ছিল। সেটিতে ফ্ল্যাশ লাইট অন করে ভাইয়া হাঁটতে শুরু করে। চারপাশ খুবই নিশ্চুপ ছিল। আর গ্রামে সাধারণত 9টা কি 10টা বাজলেই গভীর রাত হয়ে যায়। ভাইয়া লক্ষ্য করলো এবং দেখলো চাঁদের আলো এতই উজ্জ্বল যে পোদ্দার বাড়ির মাঠটা পুরো দিনের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে এই আলোতে দিব্যি ফুটবল খেলা যাবে। ভাইয়া মনের আনন্দে গুনগুনিয়ে গান গাইছিল আর হাঁটছিল। মাটির রাস্তা ভালোভাবেই পার করে সে। পাকা রাস্তায় ওঠার সাথে সাথেই ভাইয়ার ফোনটি ব্যাটারি লো ওয়ার্নিং দেখিয়ে হুট করে বন্ধ হয়ে যায়। কিছুতেই আর ওপেন হচ্ছে না। অথচ ভাইয়া সময় দেখার সময় লক্ষ্য করেছিল যে ফুল চার্জ রয়েছে। যাই হোক, চাঁদের আলো থাকায় ভাইয়ার তেমন কোনো সমস্যা হবে না ভেবে এগোতে শুরু করলো। কিছু দূর আসার পর ভাইয়া লক্ষ্য করলো বাঁশঝাড়ের বাঁশগুলো রাস্তার মধ্যে একদম লেলিয়ে শুয়ে পড়েছে, যাওয়ার অবস্থাই নেই। ভাইয়া প্রথমে ব্যাপারটা প্যারানর্মাল না নিয়ে ভাবলো হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সাথে ধাক্কা লেগে এমনটা হয়েছে। তাই সে পাশ কাটিয়ে চলে যাবে ভেবে যেই সামনে এসেছে, এমন সময়
মটমট করে সব বাঁশ সোজা হয়ে আগের অবস্থানে ফেরত আসলো। এটা দেখে ভাইয়া খুবই ভয় পেয়ে যায়। পেছনে দৌড় দেবে এমন সময় মনে পড়ে বাসায় না ফিরলে তো আবার বকাঝকা শুনতে হবে। তাই ভাইয়া সাহস সঞ্চয় করে হাঁটা শুরু করে। যেই কয়েক পা এগিয়ে বাঁশঝাড়ের নিচে আসে তখনই আচমকা উপর থেকে ঝপঝপিয়ে পানি পড়ে। ভাইয়ার শরীর একদম প্রায় ভিজেই গিয়েছিল। ভাইয়া লক্ষ্য করলো এই পানি থেকে বিশ্রী দুর্গন্ধ আসছে। ভাইয়া আবার দ্রুত হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটার পর ভাইয়া যখন কালী মন্দিরের সামনে আসে তখন আরো ঘটনা ঘটে। বলে রাখা ভালো, কালী মন্দিরটি রাস্তার একদম ডান পাশেই। কালী মন্দির একটা বটগাছ আছে যেটা ডালপালা রাস্তার উপর সহ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভাইয়া যখন কালী মন্দিরের সামনে আসে ভাইয়া লক্ষ্য করে বট গাছের যে ডালটা রাস্তার উপর দিয়ে গিয়েছে তার উপর একটি দানব আকৃতির অবয়ব পা ঝুলিয়ে বসে আছে। তার কোমর অবধি দেখা যাচ্ছে, আর উপরটা পাতার ঘনত্বের কারণে দেখা যাচ্ছে না। তার শরীরটা কুচকুচে লোমশ কালো এবং তার পা দুটো অসম্ভব রকমের বড়। ভাইয়া খুবই ভয় পেয়ে যায় এবং দাঁড়িয়ে কাঁপতে থাকে। মন প্রাণ থেকে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করে ভাইয়া, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করলেও তার ভেতর থেকে শুধু গুনগুন করে গান বের হচ্ছে। ভাইয়া কি করবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সেখানে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। মুহূর্তের মধ্যে তার চোখের চারপাশে ভয়ানক কিছু অবয়ব দেখতে শুরু করে। কিছু ভয়ানক অবয়ব তার দিকে তাকিয়ে বিশ্রী ভাবে হাসছিল। এটা দেখে ভাইয়ার ভয়ে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। ভয়ে ভাইয়া ঘেমে গোসল হয়ে গেছে প্রায়। ভাইয়া মনের জোর দিয়ে যতবার দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছে ততই বিড়বিড় করে গান আসছে তার ভেতর থেকে। ভাইয়ার সামনে তাকায় এবং দেখে বট গাছে বসে থাকা সেই অবয়বটি এখন আর দেখা যাচ্ছে না। ভাইয়া এবার প্রাণপণে দৌড় দেয়। কতক্ষণ দৌড়িয়েছে ভাইয়ার মনে নেই। ভাইয়ার দৌড় থামে আমার আম্মু মানে ভাইয়ার মেঝো ফুফুর ডাকে। স্থানটা পথিমধ্যে থাকা জেলেপাড়া নদীর ঘাট থেকে আসছে। কেউ একজন সেখান থেকে আমার আম্মুর কণ্ঠে তাকে ডাকছে, দীপ, এই দীপ, দীপ দাঁড়া। আম্মুর কণ্ঠ পেয়ে ভাইয়ার ভয় কাটে, মনের ভিতর সাহস আসে। যাক, এতক্ষণে পরিচিত কাউকে পাওয়া গেছে। ভাইয়া দাঁড়ায় এবং বলে, ফুপু আপনি এখানে কি করেন? সেখান থেকে উত্তর আসে, কলসিতে পানি ভরেছি, কিছুতেই নিতে পারছি না, আয় বাবা দীপ একটু উঠিয়ে দিয়ে যা। ভাইয়া সেদিকে যাবে এমন সময় তার মনে পড়ে এখন তো রাত দুপুর, ফুপুর এখানে আসার তো প্রশ্নই ওঠে না, তাও আবার কলসি ভরতে। ভাইয়া বুঝতে পারে এটা মোটেও স্বাভাবিক ব্যাপার না। পরক্ষণে তার পেছনের ঘটনা মনে পড়ে আর ভয় বাড়তে থাকে এবং ভাইয়া দ্রুত হাঁটা শুরু করে। পেছন থেকে সেই মায়াবী কণ্ঠে আম্মুর গলায় ভাইয়াকে ডাকতে থাকে, বাবা যাইস না, আয় বাবা কলসিটা উঠিয়ে দিয়ে যা। শব্দগুলো মনে হচ্ছে ভাইয়ার একদম কানের কাছ থেকে আসছে, মনে হচ্ছে একদম কানের কাছ থেকে কেউ বলছে। ভয়ে ভাইয়ার পেছনে তাকানোর সাহস হয়নি। ভাইয়া হাঁটতে হাঁটতে যখন আবার শতবর্ষী বটগাছের নিচে আসে তখন সেইখানে নদীর ঘাট থেকে আমার বড় খালা তথা ভাইয়ার বড় ফুপু ভাইয়াকে ডাকে, দীপ, ওই দীপ দাঁড়া। ভাইয়া দাঁড়ায়। তখন ফুপু কণ্ঠে ওই জিনিসটা ভাইয়াকে বলে, এদিকে আয়। ভাইয়া তখন বলে, ফুপু আপনি ওখানে কি করছেন? বলা বাহুল্য ভাইয়া সবার বড় হয় আদরটা একটু বেশি পেয়েছে, আর ভাইয়াও বড় ফুপুকে অনেক ভালোবাসতেন এবং সম্মান করতেন। ওপাশ থেকে এতটা মায়া জড়ানোর ডাকে ভাইয়াকে ডাকছে যে ভাইয়া এই মায়াজালে আকৃষ্ট হয়ে যায়। ভাইয়াকে ডাকে এই বলে যে, বাবা দীপ, কম্বলগুলো ময়লা হয়ে গেছে, আমি ধুয়ে দিচ্ছি, আর ভিজে যাওয়ার কারণে এটা তো অনেক ভারী হয়ে গেছে, এত ভারী জিনিসকে আমি নিতে পারি, আয় বাবা আমাকে একটু সাহায্য কর। এতটা মোহ কাজ করছিল যে কিছুক্ষণ আগেই যে একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে সেটি ভাইয়া ভুলেই গেছে। সেই ডাকে ভাইয়া অনিচ্ছা সত্ত্বেও সেদিকে আগাতে থাকে। কি একটা শক্তি যেন ভাইয়াকে সেদিকে টেনে নিয়ে যাচ্ছিল। ভাইয়ার মোহ কাটে তার কাঁধে একটা শীতল হাতের স্পর্শে।
ভাইয়া পেছন ফিরতেই দেখে কম করে হলো প্রায় 8 ফুট লম্বা সাদা আলখাল্লা পরিহিত একজন। তার মাথায় ছিল পাগড়ি, দাড়িগুলো মুখমণ্ডল থেকে কোমর পর্যন্ত নেমে এসেছে, আর তার সম্পূর্ণ শরীর জ্বলজ্বল করছিল, যেন নূর ঝরে পড়ছে, আর খুব সুন্দর সুঘ্রাণ আসছিল তার থেকে। এটা দেখার পরও ভাইয়া ভয়ে ঠকঠক করে কাঁপছিল। লোকটি ভাইয়াকে অভয় দেয় আর বলে, ভয় পেও না বাবা, তুমি নদীর দিকে যাচ্ছ কেন? ভাইয়া বলে, বড় ফুপু আমাকে ডাকছে তো। তখন ওই লোকটি বলে, এটা তোমার জন্য শুভ নয়, তারা তোমার কেউ নয়, ওই দিকে তাকিয়ে দেখো। ভাইয়া নদীর দিকে যখন তাকায়, ভাইয়া স্পষ্ট শুনতে পায় সেখান থেকে একাধিক কর্কশ কণ্ঠে বলছে, আজকে বেঁচে গেলি রে, বেঁচে গেলি। তাদের কথায় ক্ষিপ্ততা ছিল প্রচন্ড, আর তারা এটাও বলছিল, যখনই কারো ক্ষতি করতে যাই এই মোল্লাটা যেন কোত্থেকে এসে হাজির হয়, ওর জন্য কারো তেমন কোনো ক্ষতি করতে পারি না, আজকেও এই ছেলেটাকে বাঁচিয়ে দিল। ইতোমধ্যে ভাইয়া এখনো বাসায় আসছে না বলে সবার মধ্যে টেনশন কাজ করতে শুরু করেছে। ভাইয়াকে ফোন দেওয়া হয়, কিন্তু তার ফোন তো বন্ধ। মামার শ্বশুর বাড়িতে ফোন দেওয়া হয়, তারা বলে দীপ্ত অনেক আগেই বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছে। একথা শোনার পর মেঝো মামা লাইট নিয়ে বের হয় খুঁজতে। ভাইয়া যখন নদীর পাড় থেকে এমন কিছু শোনে, ভাইয়া আবারও ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এটাও অস্বাভাবিক। আর ভাইয়া যখন পেছনে ঘুরে তখন দেখে সেই লোকটি আর নেই। তার চোখে মেঝো মামার লাইটের আলো এসে লাগে। মামা দেখে ভাইয়া বটগাছের নিচে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মজার ব্যাপার হলো, ভাইয়া নাকি তখনও বিড়বিড় করে উল্টাপাল্টা কি সব গান গাইছিল। মামা যখন কাছে গিয়ে বলবে কিছু কথা, এগুলো বলার আগেই ভাইয়া জ্ঞান হারায়। ভাইয়ার কিছু মনে নেই। ভাইয়ার জ্ঞান ফিরে তার পরের দিন আসরের আজানের পর। ভাইয়ার খুব জ্বর আসে। ভাইয়া সব খুলে বলেন। বাসার সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। মেঝো মামা স্থানীয় মধুপুর মাদ্রাসা থেকে হুজুর নিয়ে আসেন। ভাইয়াকে ঝাড়ফুঁক করানো হয়। হুজুর তার জিনের মাধ্যমে জানতে পারেন সেদিন একে ছিল পূর্ণিমা, দ্বিতীয়ত সেদিন নাকি কালী মন্দিরে থাকা জিনের একটি রিচুয়াল করছিল, যেটি কিনা বছরের বিশেষ একদিন হয়। তখন নাকি ভাইয়া সেখানে চলে আসে, সে গুনগুন করে গান গাইছিল। এতে করে তাদের কাজের ব্যাঘাত ঘটে, তাদের অনেক কিছুই বাধাগ্রস্ত হয়। তাই তারা ভাইয়ার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। এই জন্যই তাকে এইভাবে ভয় দেখিয়েছে। হুজুর আরো বলেন, সেখান দিয়ে একজন পরোপকারী জিন মাঝে মাঝেই হেঁটে যায়। সে খুব পরহেজগার একজন জিন। এই জিনটি বহু মানুষের জীবন বাঁচিয়েছে এই ধরনের দুষ্ট জিনের খপ্পর থেকে। আর সৌভাগ্যক্রমে ওই জিনটি ওই দিন ওই সময় দিক দিয়ে হেঁটে যাচ্ছিল। জিন এই ব্যাপারটা দেখতে পায়, আর তখনই ভাইয়াকে এই জিনটি রক্ষা করে আল্লাহর ইচ্ছায়। হুজুর বলেন, ভাইয়া যদি একবার নদীর ঘাটে নামতো, তারা ভাইয়াকে কাদা পানিতে একদম চুবিয়ে মারত। মজার ব্যাপার হলো, ভাইয়া যখন বের হয়েছিল তখন রাত 1টা, আর ভাইয়ার সাথে যখন মেঝো মামার দেখা হয় তখন রাত 3:30 বাজে। 10 মিনিটের রাস্তা, এই এত কিছু ঘটনা ঘটে গেল, সেগুলো মিলিয়ে হয়তো বা 30 মিনিট লাগতে পারে সর্বোচ্চ, কিন্তু বাকি 2 ঘন্টা সময় কি হলো সেটা আজও ভাইয়ার কাছে রহস্য। আরো একটি অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটি হলো মেঝো মামা যখন হুট করে লাইট মারেন তখন মামা স্পষ্ট লক্ষ্য করেছেন যে ভাইয়ার সামনে থেকে সাদা কিছু একটা মুহূর্তেই মিলিয়ে গেল। তাই হয়তো ভাইয়া ঘুরে সেই ভালো জিনটিকে দেখতে পাননি, আর মেঝো মামা লাইট মারার পর যে সাদা জিনিসটাকে দেখেছিল সেটি সেই ভালো জিন ছিল। কোনো অনুষ্ঠানে যখন পরিবারের সবাই একত্র হয়ে আড্ডা দেই এবং আড্ডার মাঝে ভাইয়ার এই গল্পটি ওঠে, তখন ভাইয়ার চোখে মুখে আতঙ্কের ছাপ ভেসে ওঠে। তখন বুঝতে বাকি থাকে না সেদিন রাত্রে ভাইয়ার সাথে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনার সত্যতা কতটুকু আর কতখানি ভাইয়া ভয় পেয়েছিলেন। এটা ছিল একটি সত্য ঘটনা। লেখার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব একটা গুছিয়ে লিখতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। ঘটনাটি শেয়ার করার উপযুক্ত মনে হলে শেয়ার করবেন। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। অসংখ্য ধন্যবাদ ফারদিন, আপনার এই ঘটনার জন্য। চমৎকার একটি ঘটনা আপনি পাঠিয়েছেন। আসলে পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত রাতগুলোতে বের হলে অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে। আর যারাই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আল্লাহর এই দুনিয়াতে অনেক ভালো শক্তি রয়েছে। আল্লাহর ইচ্ছায় তারা আমাদেরকে বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার করেন।
আল্লাহ তাদেরকে পাঠিয়ে দেন, ওসিলা হিসাবে তারা কাজ করেন মাত্র। এভাবেই মানুষ যখনই বিপদে পড়ে তখন কোনো না কোনোভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ঘটনায়ও এমনই একটি বিষয় আমরা দেখতে পাই। তো আশা করছি প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যালো শাফিন ভাইয়া, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমার নাম রাফসান জনি, আমি ঢাকার আশুলিয়া থেকে বলছি। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমি ভূত নাইটের একজন নিয়মিত লিসেনার। প্রতি শুক্রবার রাত 12টার জন্য অপেক্ষা করি। আমি আজকে নিজের সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা ভূত নাইটে পাঠালাম। আশা করি আপনি ঘটনাটি পড়ে শোনাবেন। আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। সময় তখন 2013 সাল। রোজার ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় এই ঘটনার সম্মুখীন হয়েছিলাম। ওই দিন ছিল 28 রোজার রাত। যাই হোক, আমি যথারীতি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। গাবতলী বাসস্ট্যান্ড থেকে বাসে উঠলাম। রাত তখন 8টার কাছাকাছি। 8:20 বাজার সাথে সাথে বাস ছেড়ে দিল। একটা আনন্দ কাজ করছিল, কারণ অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি ঈদের ছুটিতে। আনন্দের পরিবর্তে সেই রাতটা আমার জীবনে একটা কালো রাতে পরিণত হয়েছিল। রাত 2:30 বাজে আমি তখন কালীগঞ্জ বাস টার্মিনাল নামলাম। টার্মিনাল থেকে আমার বাসা আরও 9 কিলোমিটার ভেতরে। বাস থেকে নেমে দেখলাম যে চারপাশে একদম ফাঁকা। শুধু দেখলাম 2টা হোটেল খোলা আছে, সেখানে 4-5 জন মানুষ ছাড়া পুরো টার্মিনাল একেবারে ফাঁকা। আমি সেই দোকানে গিয়ে সেহেরির কাজ শেষ করলাম। এরপর বাড়িতে যাওয়ার জন্য ভ্যান বা অটোরিকশা খোঁজা শুরু করি, কিন্তু কোনো ভ্যান পেলাম না। ওদিকে ওই 2টা দোকানও বন্ধ করে দিয়েছে। একা একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তাই আমি হাঁটতে শুরু করি। ভেবেছিলাম সামনে একটা জায়গা আছে, সেখান থেকে ভ্যান পেয়ে যাব, এবং হলো তাই। বেশ কিছুটা সামনে যাওয়ার পরে দেখলাম একজন লোক ভ্যান নিয়ে আমার দিকেই আসছে। আমি তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, ভাই অমুক গ্রামে যাবেন? ভ্যানওয়ালা শুধু বলল, ওঠেন। আমি উঠে পড়লাম ভ্যানে। ভাইয়া, একটা কথা বলে রাখা ভালো যে আমাদের ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের বসবাস অনেক বেশি, তাই আমাদের এলাকায় মন্দিরের সংখ্যা অনেক বেশি। আমার বাড়ি যাওয়ার পথে 2টা মন্দির পড়ে। একটা মন্দির বেশ পুরনো আর বড়, আর একটা মন্দির বলতে গেলে একেবারে নতুন। যাই হোক, ভ্যানওয়ালা চলা শুরু করলেন। প্রথমে একটু দূর আসার পরে ওই নতুন মন্দিরটা পার হলাম। কিছুক্ষণের মধ্যেই ওই পুরনো বড় মন্দিরের কাছাকাছি চলে আসি। মন্দিরের পাশে একটা বড় বাঁশঝাড় মতো পড়ে। এখানে আসার পরে মনে হলো চারপাশের পরিবেশটা যেন গোমট হয়ে গেছে। তখন গ্রীষ্মের সময় থাকলেও রাতে একটু একটু ঠান্ডা ভাব ছিল, কিন্তু মন্দিরের কাছে আসার পরে মনে হলো পুরো পরিবেশ যেন বেশি করে গরম হয়ে গিয়েছে। ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে এত গরম কেন? ভ্যানওয়ালা বলল, এখানে সবসময় গরম। হঠাৎ যেটা হলো সেটা কোনোদিন কেউ আশাই করবে না। হঠাৎ করে বাঁশঝাড়ের বাঁশগুলো নিচের দিকে ঝুঁকে পড়তে শুরু করলো। এক পর্যায়ে বাঁশগুলো উপর নিচ করতে লাগলো। একবার নিচে এসে আঘাত করে, আবার উপরে উঠে যায়। অথচ চারিদিকে সেরকম কোনো ঝোড়ো হাওয়া বাতাস কিছুই নেই। এই অবস্থা দেখে ভ্যানওয়ালার সাথে সাথে ভ্যান থামালেন। এই অদ্ভুত দৃশ্য দেখে আমার কলিজা যেন বের হয়ে আসার উপক্রম। ভ্যানওয়ালা বলল, এখন সামনে যাওয়া ঠিক হবে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, এমন হচ্ছে কেন? ভ্যানওয়ালা বলল যে এই মন্দিরে কিছুদিন আগে একজন পুরোহিতের গলা কাটা লাশ পাওয়া গিয়েছিল। এরপর থেকেই মাঝরাতে এই মন্দিরে অনেক অদ্ভুত আওয়াজ শোনা যায়, এবং অনেকেই মাঝে মাঝে অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। এই ভয়ানক খবরটা শুনে আমি আরও ভয় পেয়ে যাই। ভ্যানওয়ালাকে বললাম, আপনি এই খবর আমাকে আগে বলেননি কেন? ভ্যানওয়ালা বলল, আপনি আমার কথা বিশ্বাস করতেন না, তাই বলি নাই। এক পর্যায়ে দেখলাম হঠাৎ করে বাঁশগুলো আবার ঠিক আগের মতো হয়ে গেল, কিন্তু এবার শুরু হলো ভয়ানক হাসির আওয়াজ। হাসির আওয়াজ শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, যেন দূর থেকে কেউ খুব উচ্চ স্বরে হাসছে। আমি দোয়া কালাম পড়তে শুরু করলাম। এদিকে ভ্যানওয়ালা ভ্যান চালানো শুরু করলো। একটু সামনে যাওয়ার পরে পেছনে তাকিয়ে দেখলাম পুরো মন্দিরের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে।
দেখলাম এক মুহূর্তে পুরো মন্দির আগুনে একেবারে একাকার হয়ে গেল। এই ভয়াবহ অবস্থা দেখে আমার চোখের সামনে এখনো ভেসে বেড়ায়। এরপর আমি বাড়িতে পৌঁছে গেলাম। ভ্যানওয়ালাকে তার টাকা দিয়ে আমি বাড়ির ভেতরে ঢুকলাম। তারপর আমার গায়ে প্রচণ্ড জ্বর আসে। খুব ভয়ে আমার শরীর একদম জ্বরে কাঁপছে। সবাইকে ঘটনা খুলে বলি, কিন্তু সবাই এই ঘটনার ব্যাপারে তারা কিছু জানে না বলে। পরদিন সকালে আমার এক চাচার কাছ থেকে শুনতে পারি যে আসলেই ওই মন্দিরে 2 মাস আগে একজন পুরোহিতের গলাবিহীন লাশ পাওয়া গিয়েছিল। কিন্তু ওখানে এসব ভয়ানক ঘটনা ঘটে কিনা সেটা আমাদের গ্রামের কেউই জানে না। আর না জানাটাই স্বাভাবিক, কারণ ওই মন্দির আমাদের গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে। এই মন্দিরের পাশ দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু রাতের বেলায় কোনোদিন যাওয়া অথবা আসা হয়নি। ভাই, এটা ছিল আমার নিজের জীবনের বাস্তব ঘটনা। প্রচারযোগ্য হলে পড়ে শোনাবেন। আমি বিদায় নিচ্ছি। আমার সাথে কালো জাদু নিয়ে একটা ঘটনা আছে, আরেকদিন লিখে পাঠাবো। আল্লাহ হাফিজ। ঘটনাটি আমাদেরকে ইমেইল করেছেন রাফসান জনি। তো ঘটনায় চলে যাচ্ছি। আজ অনেক কথা বললাম। তো ঘটনার শুরুতে আমি বলতে চাই, ঘটনার শুরুটা এরকম যে সেদিন রাত 11টার বাস যেতে হবে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বর্তমানে ক্লিনিক পাড়া, আগে এটার নাম কি ছিল সেটা তিনি মনে করতে পারছিলেন না রেফায়েত ভাই। সেটার সাথে বয়ে গেছে একটা নদী। ঘটনা 1991 সালের, যখন রেফায়েত ভাই বাসে উঠছেন তখনকার সময়। বাসের জন্য অপেক্ষা এবং শীত দুয়েই অবস্থা খারাপ। তার সাথে তখন তার ছেলে ছিল, যাকে নিয়ে তিনি যাবেন সে এলাকায়। সে এলাকায় যাবার আগে তিনি তার সাথে একটা ব্যাগ নিয়েছেন, কারণ সেখানে হয়তো থাকতে হতে পারে। ঘটনাটা আসলে আমি কিছুদিন পিছনে চলে যাই। 1989 সালের দিকে হবে। জমির উদ্দিন সাহেবের স্ত্রীর প্রসবের ব্যথা ওঠে। প্রসব ব্যথা উঠবার পর এলাকার ডাইকে খবর দেওয়া হয়। তখন ক্লিনিক এবং এই ব্যবস্থা ছিল না, তখন আশেপাশে ক্লিনিকও ছিল না। তো ডাই বাসায় এসে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সহযোগিতা করে। খবর পেয়ে ডাই বাসায় আসে এবং প্রসব যন্ত্রণায় কাতর জমির উদ্দিন সাহেবের স্ত্রী পাশে দরকারি জিনিস নিয়ে এসে একটি ছেলে সন্তান প্রসব করায়। ছেলে সন্তান প্রসব করানোর সাথে সাথে মহিলার প্রচণ্ড রক্তক্ষরণ হয়। মহিলার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। আসলে খারাপের এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা করা হয়। আর রাস্তা তখন ছিল কাঁচা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলে ওই এলাকায় কিছুই ছিল না। একটা ছোট বিল্ডিংয়ের মতো, উপজেলার মতো বিল্ডিং একটা হাসপাতালের মতো ছিল। তো সেইখানেও পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। এদিকে মহিলার সারা শরীর রক্তে ততক্ষণে ভিজে গেছে এবং এক পর্যায়ে তিনি তার স্বামীর হাত ধরে শুধু একটা কথা বলেন, তুমি আমার সন্তানকে সাবধানে রাখবে। আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, ওর বিপদ যেন আসতে না পারে, আমার জন্য দোয়া করো। এবং এটা কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো বলতে বলতে তিনি মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্ত্রীর দাফন শেষ করতে না করতে তার ছেলে সন্তানটিও মারা যায়। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি শোকে কাউকে কিছু বলতে পারছিলেন না এবং প্রচণ্ড রকমভাবে সব কিছু নিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তার স্ত্রী মারা যাবার পর তার মানসিক অবস্থা ঠিক হতে সময় লাগে প্রায় 4-5 মাসের মতো। তিনি তার স্ত্রীর কবরের কাছে সারাক্ষণ পড়ে থাকত এবং প্রতিদিন কাঁদত। অসুস্থ অনেকটা সুস্থ তিনি আস্তে আস্তে হতে থাকেন 4-5 মাস পর। তার পরিবার তার এই অবস্থা দেখে পরিত্রাণ এবং মুক্তি দেওয়ার জন্য তার অবস্থার তাকে আবারও বিয়ে করিয়ে দেওয়া হয়। যার সাথে বিয়ে হয় তার পাশের গ্রামে, তিনি পাশের গ্রামেই থাকতেন। সব কিছু ঠিক মতো চলছিল। তার একটা সমিল ছিল যেখানে কাঠ কাটা হতো। সমিলটা তখন ওখানেই ছিল এবং সে মাঝে মাঝেই বেশি অর্ডার থাকলে রাত কাটিয়ে দিত। একদিন রাতের বেলা তার প্রচণ্ড ক্ষুধা লাগে এবং রাত তখন 9টা বাজে। সেদিন যাকে দিয়ে টুকটাক বাড়ির কাজে পাঠায় সেই ছেলেটা না থাকার কারণে, তার ক্ষুধার লাগার কারণে তিনি বাড়িতে চলে যাবেন সেই প্ল্যান করেন। তো তিনি রওনা দিয়ে দেন। তিনি বাড়িতে যাওয়ার পথে তার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়। দেখা হওয়ার সাথে সাথে তিনি দেখলেন সেই লোক তাকে বিদায় দেওয়ার পরও তার পেছন পেছন আসছে। তিনি শুধু বলছেন, কি ব্যাপার ভাই, কিছু বলবেন? তখনই মুহূর্তের মধ্যে সেই লোকটাকে তিনি আর দেখতে পান না। টর্চ লাইটও সাথে ছিল না এবং কুয়াশায় ঢাকা চারদিক। তিনি হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে একটা গাছের গুড়ির সাথে পায়ের সাথে ধাক্কা খেয়ে কন্ট্রোল করতে না পেরে পড়ে যান। তিনি বুঝতে পারছিলেন তার শরীর গরম হয়ে গেছে।
তার জ্বর আসছে, পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগছে। এমনিতেই তার পেট খালি, কিন্তু এরকম অস্বস্তি মাঝে মাঝে পেটে গ্যাস হলে বোঝা যায়। কিন্তু ওনার মানে অস্বস্তিতে এমন যে তিনি বিষ খেয়ে ফেলেছেন, তার গলার মধ্যে ধরে আছে। তিনি দেখলেন গাছের পাশ থেকে, মাটির নিচ থেকে 6-7টা অজগর সাপ তার চারিপাশ ঘিরে ফেলেছে, এবং প্রত্যেকটা অজগর সাপ জোরে জোরে হাসছে। একটা অজগর সাপ তার পা পেঁচিয়ে ফেলার সাথে সাথে তিনি মাথার মধ্যে ভারী লাগতে থাকে, কেমন জ্বরটা বেশি আসলো কিনা। তিনি সাথে সাথে পড়ে যান, মাথা ভারী হয়ে যায়। জ্বর আসলে যেমন মাথা ভারী লাগে, তখন তার এরকম লাগছিল। এরপরে তিনি সকালবেলা একটা মাদ্রাসার কাছের দেয়ালে জ্ঞান ফেরা অবস্থায় নিজেকে খুঁজে পান। সেটা খুব দূরেও না, সেটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে না। তিনি বাড়ি যেতে পারছিলেন না, এবং রাস্তায় পড়ে থাকা অবস্থায় তিনি একটা 12-13 বছরের ছেলেকে পাশ দিয়ে যেতে দেখতেন। তো তাকে যেতে থাকতে দেখে তার কাছে সাহায্য চায় যে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো। বাড়ির কেউ জানেও না তার এই অবস্থা। তাকে দেখে সবাই মনে করতে থাকে তিনি অসুস্থ অথবা কোনো একটা সমস্যা হয়েছে। তার সেবা করা হয়। সেদিন রাতের বেলায় তিনি হঠাৎ বসে আছেন, তার ঘুম কিছুতেই আসছিল না। মনের অজান্তে তিনি ঘরের দরজা খুলে, দরজা খোলার শব্দ পায় তার ভাতিজা। সে জিজ্ঞেস করে, কাকা কই যান? তিনি কিছু বলে না, পেছনেও তাকায় না। তিনি আবারও জিজ্ঞেস করে। সেই ভাতিজা দেখে তার চাচা মানে জমির সাহেব ঘর থেকে টয়লেটের দিকে না যেয়ে সে উঠান ক্রস করে 2 বাড়ির মাঝ দিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। সেই ভাতিজা জমির সাহেবের স্ত্রী ও পাশের ঘরের জমির সাহেবের আরেক ভাইকে ডাক দেয় এবং তার পিছু নেয়। নীতি এক পর্যায়ে তারা না পেরে তাকে ধরে এবং বলে কয়ে জোর করে বাড়ি চলেন, কোথায় যাচ্ছেন আপনি বলতে থাকে। তিনি কারো কথাই শুনছিলেন না, শুধু শুনছিলেন আমি এসেছি তুমিও এসো, এটা তিনি বারবার শুনছিলেন। এটা তিনি তার স্ত্রীকে ঠিক হওয়ার পর বলেছিলেন। সেদিন বাড়িতে তাকে জোর করে এনে সূরা কালাম পরে ফুঁক দেওয়া হয়। জমির সাহেবের ছোট ভাই একটা মাদ্রাসার শিক্ষক, তিনিই ফু দেন এবং ঝাড়ফুঁক করেন, এবং জমির সাহেব ঘুমিয়ে পড়ে। রাতটি কোনো রকমভাবে পার হয়। পরদিন সকালে তার ভাই তার সাথে আলাপ আলোচনার এক পর্যায়ে জানতে পারে তিনি সেদিন থেকে এরকম ফিল করছেন। তিনি কিছু পানি পরে একটা কলসির মধ্যে দিয়ে তাকে বলেন যে তিনি যেন রুম থেকে বের না হয় 2-3 দিন। কিন্তু তিনি কথা শোনেননি, তিনি বের হয়েছেন এবং কাজে গিয়েছেন। 2 দিন পর তিনি বসেছিলেন সমিলের ভেতরে। সেদিন অনেক কাজ ছিল এবং রাত জাগতে হবে যতদূর কাজ আগানো যায়। তিনি দেখেন রাতের বেলা তার সমিলের সামনে দূর থেকে একজন লোক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই কুয়াশার মধ্যে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটা নড়ছে না, তার কাছ থেকে খুব বেশি হলে 100 হাত দূরে লোকটা দাঁড়ানো। খুব বেশি কুয়াশা ছিল না, হালকা কুয়াশা ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল। তিনি ডাক দেন, কে এখানে? যেহেতু শীত, চাদর জড়িয়ে তিনি কাছে যান কে সেটা তলব করার জন্য। কাছে যেতেই তিনি দেখেন একটা কাঁঠাল গাছ ছিল সেখানে। সেই কাঁঠাল গাছের নিচে একজন মহিলা ও একজন শিশুসহ 2জন দাঁড়িয়ে আছে এবং তাদের 2জনের সামনে 2টা কবর। তিনি টর্চ মারল, সেই মুখের মধ্যে কিচ্ছু নেই। ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ মাটির নিচ থেকে আসছে। হঠাৎ তার বমি ভাব হতে লাগলো এবং তিনি বমি করে দেয়। তিনি তার লোকদের কাছে ডাকছে এবং পানি আনার জন্য, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না। তিনি দেখলেন তার বমির মধ্যে অনেকগুলো চুল এবং রক্ত, সাথে সাথে ছোট ছোট পোকা কিলবিল করছে। পোকাগুলো বেশ বড় বড়। তিনি ভয়ে দৌড় দেন সমিল দিকে, কিন্তু দৌড় দেওয়ার মতো অবস্থা তিনি পাচ্ছিলেন না। সেদিন তিনি 100 হাত পেছনে যাবার পর কোনো কষ্টে কোনো মতে সমিল দেখছিল না। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে বসে পড়েন। তিনি কোথায় আছেন? আশপাশ সব অন্ধকার দেখতে লাগলেন। মনে হচ্ছিল তিনি অন্ধ হয়ে গেছেন, চোখের কোনো জ্যোতি নেই। তিনি ডাকছেন সাহেলা, তিনি ডাকছেন বাবুল, কেউ কোনো কথা শুনছে না, কেউ শুনছে না। তার শরীর অসাড় হয়ে গেছে, তার শরীরে একটুও শক্তি নেই। টর্চটাও হঠাৎ কাজ করছে না। তার সামনে একজন লোক আসলো এবং বলল, তুই শেষের দিকে, খুব বেশি দিন বাঁচবি না। লোকটার কোনো চেহারা, কোনো শরীর দেখা যাচ্ছে না, কিন্তু ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে। ভাষাটা খুব রাগ ও ঘৃণার চোটে কথাগুলো বলছে সেই লোকটা। তিনি কিছু বলতে পারছিলেন এবং চোখের মনি তিনি সরাতে পারছিলেন না। মনে হচ্ছে চোখের মনিটা চোখের মধ্যে ফিক্স হয়ে গেছে। তিনি ভাবছেন কোন বিপদে পড়লাম, কারো ক্ষতি করি নাই, কিন্তু কী সব দেখছি আমি। তিনি জমির সাহেব এসব আছরে বিশ্বাস করতো না, কিন্তু সেদিনের পর থেকে তার মনের মধ্যে ভয় ঢুকে যায়। এই কথাগুলোই তিনি শুনেছেন এবং খুব বাজে পচা মাছের গন্ধ পাচ্ছিলেন সেদিন থেকে। এসবের ঘটনা রাত 10টা-11টার দিকে, কিন্তু এই অল্প সময়ে তিনি হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শুনতে পান। এই আজানটা তার পরিচিত। এইভাবে তাদের ভাই আজান দেয়। এই আজানটা এই এলাকার না, এই আজানটা তার ছোট ভাই যে মাদ্রাসায় থাকে সেই মাদ্রাসার মসজিদের আজান আর কি।
তিনি জানান তার ছোট ভাই তার মাদ্রাসায় চলে গেছে, তাহলে এই শব্দ এত কাছের কেন? তিনি কাঁদছেন কিন্তু কোনো কথা বলতে পারছিলেন না। তিনি কাঁদছিলেন, তার কাছে মনে হচ্ছিল তার স্ত্রী ও সন্তান তাকে দেখা দিয়েছে। এটার মানে এই যে তিনি মারা যেতে বসেছেন। তখনকার মানুষ মারা যাওয়ার আগে নাকি অনেক আত্মীয় স্বজন দেখতে পায়, এটা চিন্তা করেছে। কথাটা ফেলনা না, তার একটা তন্দ্রার মতো এসে ঘুম হয়ে যায়। তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অনেক মাদ্রাসার ছাত্র এবং তার ছোট ভাই। সেই ভাই তার এক ছাত্র জিন দ্বারা তাকে এখানে নিয়ে এসেছে। তিনি চলে গেছিল অনেক দূরে, সেখান থেকে বিপদ দেখে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে তার ছোট ভাই বাসায় রেখে যায় এর পরে এবং বাড়ি বন্ধ করে তাকে বাসা থেকে বের না হওয়ার কথা বলা হয়। তার ছোট্ট জিন ছাত্রটি বলেছে তার মৃত্যু আশঙ্কা আছে, কিন্তু এটা তাকে তখন জানানো হয়নি। শুধু বলা হয়েছিল যে তার বিপদ সামনে। তো তার ভাই বলেছে, জমির সাহেবের ছোট ভাই বলেছে যে আমার যে প্রিন্সিপাল, আমার যে বস, সে আসলে আপনাকে তার কাছে নিয়ে যাব। চিকিৎসার জন্য মাদ্রাসার সেই শিখ প্রিন্সিপাল, তাদের বস ঢাকায় এসেছিল। তো বলেছে আপনি বাসায় থাকেন, আমি না বলা পর্যন্ত বাসার বাইরে যাবেন না। এদিকে তার স্ত্রীর সাথে তিনি বাড়িতেই থাকছিল, কিন্তু তিনি ঘরে থাকতে পারছিল না, ঘরে থাকতে চাইছিল না, বাড়ি তাকে যেতেই হবে। তার ছোট ভাই এসে তাকে বাসায় একটা পরা পানি দিয়ে গোসল করা এবং এক প্রকার জোর করেই বাসাতেই রাখে। এর মধ্যে প্রতি রাতে জমির সাহেব তার ঘরের উপাস থেকে ডাক পেতেন, আব্বা, আব্বা আমারে নিয়ে যান এখান থেকে, আব্বা আমি আর আম্মা আপনার জন্য অপেক্ষা করছি। তিনি থাকতে পারতেন না ঘরের মধ্যে, তার মধ্যে স্বভাবগত পরিবর্তন আসতে থাকে। তিনি খেলতেন না কোনো কিছু এবং খেতেও পারতেন না, যা খেতেন তাই ফেলে দিতেন। এমনকি বমি করে ফেলে তিনি বলতেন, দেখো কতগুলা পোকা। কিন্তু যারা পাশে থাকতো তিনি যে বমি করছেন কোনো কিছুই পেট থেকে আসতো না, এটা তারা বলেছে এবং শুধু লালা পড়তে দেখেছে। স্বপ্নে তিনি দূর গাছের নিচে দুটো কবর দেখতে লাগলেন প্রায় প্রতিদিনই, এবং প্রতি সময় এই কবরগুলো দেখতেন। কবরের পাশে একজন মানুষ ও কবরের ভেতর থেকে মাটি ভেদ করে একটা বাচ্চার শব্দ আসছে। তিনি যে এগুলো দেখতেন, সাথে সময়ও চলে যায় প্রায় 2 মাস। তাকে 2 মাস পর সেই মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই মাদ্রাসার প্রিন্সিপাল দেখে বলেন, দেখি কপালের চারিপাশ পুড়ে গেছে, অবস্থা ভালো না, কিছু আমল ও দোয়া পড়া পানি প্রতিদিন 1 মাস খাবে, এরপরে আবার তাকে নিয়ে আসবে আমার কাছে। 15 দিন খাওয়া পর্যন্ত তিনি বেশ সুস্থ ছিল। তিনি সুস্থ থাকলে তিনি ভালো ফিল করতেন এবং স্বাভাবিক আচরণ করতেন, কিন্তু 15 দিন যাওয়ার পর থেকেই তিনি আর পানি খেতেন না। হঠাৎ করেই তিনি আবারও স্বপ্ন দেখা শুরু করেন। তখন গরম পড়ে গেছে। স্বপ্নে তিনি দেখতেন তার চারিপাশে মানুষজন তার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই গাছের নিচে, সেই কাঁঠাল গাছের নিচে 2টা কবর এবং সেই 2 কবরের পাশে 2 জন মানুষ। কিন্তু নতুন কথা হচ্ছে সেখানে আরেকটা নতুন কবর, কিন্তু কবরটার সাইজ অনেক বড়। তিনি প্রতিদিন এই স্বপ্ন দেখতেন এবং উঠে বমি করতে লাগলেন। এর মধ্যে আবারও সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় মাদ্রাসার। দ্বিতীয় দেখায় সে হুজুর তাকে যেই দিনই চিকিৎসা দিয়েছেন সেই দিনই রাতের বেলা তিনি মারা যান। তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না কিছু ঘটিয়েছে তখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তবে মৃত্যুটা স্বাভাবিক ছিল। তার বেশ বয়স হয়েছিল। ঘরের ভেতরে থাকতে লাগলেন। ঘরের ভেতরে তিনি মাটি কামড়াতে শুরু করলেন। 10 দিন পর পর নতুন নতুন অঘটন তিনি ঘটাতে থাকেন। তার ছোট ভাইও এদিক সেদিক করে লোকজন খুঁজতে লাগলেন কে তার ভাইয়ের চিকিৎসা করতে পারবে। 1 বছর পার হয়ে যায় এবং তিনি এই স্বপ্ন 7 দিনের 7 দিনই দেখতে লাগলেন। তার ঘুমটা অতিরিক্ত গভীর লাগতে শুরু হয় যখন তিনি ঘুমিয়ে যান। তবে ঘুমের মধ্যে তিনি শুনতেন একটা কথা ভেসে আসছে, যেদিন তুই দেখবি তোর লাশ কবরে নামাচ্ছি আমরা, সেদিনই তুই মারা যাবি, অপেক্ষা কর, অপেক্ষার মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হবে। এই চলতে থাকবে এবং বাড়ির সবার সাথে তিনি খারাপ আচরণ করতে শুরু করেন। হঠাৎ রেগে যেতেন। দিনের বেলা তার আচরণ দেখে বাড়ির বাচ্চা কাচ্চারা হাসত, আর বমি বমি ভাব এবং বমি করে দেওয়ার মতো তিনি করতে লাগলেন। তার স্ত্রীর কথা শুনতেন না। তার মা তখন বেঁচে ছিল, মা থাকতো তার মেয়ের বাসায়, জমির সাহেবের বাবা ছিল না। তো তার সম্পত্তি যা ছিল ধীরে ধীরে তা বিক্রি হওয়ার মতো উপক্রম, কেননা তার ছোট ভাইও পারছিল না চিকিৎসা করার জন্য, প্লাস টাকা পয়সার দরকার ছিল। সেই জমি কেউ কিনত না এবং যেসব জমি বিক্রি করতে চেত জমি বিক্রি হতো না, এবং তার সমিলের অবস্থা হয়ে যায় খারাপ। আর এদিকে প্রতিদিন রাতে উঠে তার কেঁপে কেঁপে যাওয়া এবং বমির মধ্যে পোকা বের হওয়ার কথা প্রতিদিনই তিনি বলতেন। হঠাৎ একদিন রাতে ঘুমানোর পর তার ঘুম ভাঙে এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অন্ধকার, কিন্তু অন্ধকারেও স্পষ্ট সব বোঝা যাচ্ছে। হালকা একটা বাতাস আসছে এবং এই হালকা আলোতেও একজনের চেহারা পরিষ্কার দেখা যাবে। তিনি একটা নৌকার উপর, নৌকার মাঝির সারা শরীর কালো,
মাঝির শরীরে কোনো মাথা নাই। মাঝি শুধু একটাই কথা বলছে, তোর সময়ের মাঝে আর কোনো সময় নেই, এবার তুই বাঁচবি না, সময়ের শেষের দিকে। তিনি আকুতি মিনতি করেন, কিন্তু কোনো লাভ হয় না। তিনি বলেন তার কোনো দোষ নেই। এবং এই কথাগুলো শুনে চারিপাশ থেকে হাসির শব্দ আসে, কেমন চিকন তীক্ষ্ণ ভয়েস, কীরকম অদ্ভুত, বোঝাও যায় না সব কথা। বুঝতে গেলে কেমন শরীর অসাড় হয়ে মুখের জিহ্বা দাঁতের সাথে লেগে যায়, এরকম অবস্থা। তাকে পরদিন নদীর কাছে খুঁজে পাওয়া যায় এবং শরীরে কাফনের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। তো তার ভাই মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে বাড়িতে তার এই জমির সাহেবের সাথে থাকতে শুরু করে। যেহেতু মাদ্রাসার সেই প্রিন্সিপালও মারা যায়, তার ভাই বাড়িতে চলে আসে। একদিন একটা মসজিদে রেফাত ভাইয়ের সাথে এই মাদ্রাসার যে ওনার জমির সাহেবের ছোট ভাইয়ের কথা হয়। মাগরিবের পরে গাছতে বের হয়ে তিনি ওই এলাকার ওই অবস্থায় তখন অবস্থান করছিল রেফায়েত ভাই। মসজিদে যাবার পথে সেই ভাইয়ের কাছ থেকে জমির সাহেবের ব্যাপারে রেফায়েত ভাই কথা শোনেন। মসজিদটা ওই এলাকারই মসজিদ যে এলাকায় জমির সাহেব থাকতো, আর মসজিদের খেদমতে ছিল জমির সাহেবের ছোট ভাই। তাই তিনি তার কাছ থেকে তার ভাইয়ের ব্যাপারে রেফায়েত ভাইয়ের কাছে শেয়ার করেছেন, মানে রেফায়েত ভাই শুনেছেন তার ব্যাপারে। কিন্তু সেবারের জামাত 10 দিনের হওয়ার কারণে রেফাত ভাই সেই স্থান খুব দ্রুত ত্যাগ করেন এবং ঢাকায় চলে আসেন। তিনি বলে এসেছিলেন রেফাত ভাই যে তিনি 20 থেকে 25 দিনের মধ্যে সেখানে যাবেন। তো এই তো বাসে উঠেছেন, বাস আসতে দেরি করলো প্রায় 2 ঘন্টা, এবং এখনই অনেকক্ষণ মানে লাগে, তখনই তো আরও সময় লাগতো। ফেরির ঝামেলা এই সেই, আর শীতও তখন অনেক। রেফাত ভাই বাসের মধ্যেই তার ওস্তাদদের ডাকলেন, কিন্তু ওই মুহূর্তে কেউ সাড়া দেয়নি। বাস বিরতি নেবার পর ফজরের নামাজ পড়ে তিনি আবার বাসের মধ্যে ওঠেন। ফেরি পারাপার এবং কুয়াশার কারণে বেশ দেরি হয়ে যায় এবং সেই এলাকায় পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। তিনি সেই বাড়িতে যান এবং তার সাথে কুশল বিনিময় হয় জমির সাহেবের ছোট ভাইয়ের সাথে, রিফাত ভাইয়ের। এতদিনে জমির সাহেবের মাও সেই বাড়িতে চলে আসছে, কিন্তু সেও অসুস্থ। আশ্চর্য বিষয় হচ্ছে তিনি নাকি যেতে কদিন তার মেয়ের বাসায় ছিলেন, তিনি সুস্থ ছিলেন, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। রেফাত ভাই জমির সাহেবের এক চাচাতো ভাইয়ের ঘরে ওঠেন, পাশাপাশি ঘর। রেফাত ভাই ক্লান্ত ছিল, তিনি মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলেটা তার পাশে নাই। রেফাত ভাইয়ের ছেলে, তার ছেলে মাটিতে শুয়ে আছে। কি ব্যাপার, মাটিতে শুয়ে আছে কেন, মাটিতে গেল কিভাবে? রেফাত ভাই তার ছেলেকে ডাকছে, সাথে সাথে না উঠে একটু দেরি করে উঠে বলে, বাবা তুমি ঘুমাচ্ছিলা, আমি একটু ওয়াশরুমের দিকে যাবো, এমন সময় পেছন থেকে কে যেন আমাকে ধাক্কা দেয়, আমি পড়ে যাই। এরপর আমি ঘুমের মধ্যে দেখি আমি একটা নদীর তীরে, নদীর চারিপাশে অনেক মানুষের চিৎকার, কিন্তু আমি কাউকে দেখি নাই। আমি চেষ্টা করি এবং সূরা পড়ি ঘুমের মধ্যে, আমি দেখি আমার সামনে যা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে। রেফাত ভাই তখন তার ছেলেকে মেঝে থেকে উঠে খাটের মধ্যে শুইয়ে সেই বাড়ির দিকে যায়, ঘর দরজা খুলে। তখন রাত আনুমানিক 2টার বেশি হবে। এশার নামাজ ও তাহাজুরের নামাজ পড়ে তিনি বের হন। জমির সাহেবের বাড়ির কাছে যাওয়ার পরে তিনি দেখেন কয়েকটা শিয়াল সেই বাড়ির বাইরে বসে আছে। শিয়ালগুলো নিজের পা নিজে চাটছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাসটা রেফাত ভাইয়ের খুব কাছে এসে পড়ছে। শিয়ালগুলোর পেছনে একজন মহিলা দাঁড়ানো, সেই মহিলার চুল পুরো বাড়িকে কাভার করে রেখেছে। রেফাত ভাই চুপচাপ সেখান থেকে চলে আসেন এবং 2 মিনিট লাগে ওই ঘর থেকে এই ঘরে যেতে। তিনি ঘরে ঢুকে সাথে সাথে ওস্তাদদের ডাকেন। সাথে সাথে 3 জন ওস্তাদ আসেন, বলেন, তোমার গন্তব্য থেকে সরে যাও না, খুব সামান্য রাস্তা, কিন্তু একটু কাঠখড় পোড়াতে হবে, খুব কঠিন কিছু না। হঠাৎ রেফাত ভাই একটা ধাক্কা খেয়ে পড়ে যান। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, ধস্তাধস্তির শব্দ আসছে এবং ওস্তাদদের মধ্যে 2 জন এসেছিল, তারা অনেক জোরে জোরে দোয়া পড়ছেন। রেফাত ভাই ঘুমের মধ্যে ঘুম চলে এসেছে এরকম অবস্থা। তিনি বুঝতে পারছেন কেউ জোর করে তাকে এসব ভয় দেখাচ্ছে, কিন্তু রেফাত ভাই ভয় পেয়ে এখান থেকে চলে যেতে আসেনি। যদিও এগুলো ভেবেই তিনি তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়, কারণ তাকে হয়তো কেউ রিস্কি মনে করছিল। তো তিনি পরে ঠিক হয়ে ঘুমিয়ে পড়েন। তার সকালে ঘুম ভাঙে, ফজরের নামাজ পড়ে ঘুমান, যদিও সকালে ঘুম ভাঙেন এবং উঠে তিনি বিছানাতে রেফাত ভাই বিছানা থেকে ওঠার পর তিনি দেখেন যে আসলে এখানে থাকতে গেলে রুমটা আগে বন্ধ করতে হবে। তার ছেলে তখনও ঘুমাচ্ছিল, তিনি ঘরটা বন্ধ করে ফেলেন। সেই বাড়িটা আসলে সেই ঘরটার মধ্যে 2টা রুম, একটা রুমের মধ্যে বস্তায় চাল রাখা, আর একটা রুমে রেফাত ভাইদের থাকতে দেওয়া হয়। তাই ঘরটা আসলে বাড়তে যে রেফাত ভাইকে তেমন বেগ পেতে হয় না। তো রেফাত ভাই সকালের নাস্তা খেয়েই সেই জমির সাহেবের বাসায় ঢোকেন। জমির সাহেবের বাসায় ঢোকার সময় তিনি দেখেন বাড়ির উঠানে একটা গাছের গুড়ির মধ্যে একটা ছোট্ট তাবিজ আটকানো।
রেফাত ভাই তাবিজটা আটকানো দেখে সাথে সাথেই অজু করেন, চাপকল থেকে অজু করে সেই তাবিজটা ধরেন এবং সেটা সরিয়ে ফেলেন এবং তাবিজটা পাঞ্জাবির পকেটে রাখেন। তিনি ঘরে ঢুকে জমির সাহেবের সাথে দেখা করতেই হাত মুসাফা করেন। সাথে সাথে রেফাত ভাইয়ের হাত গরম হয়ে যায়। যে মানুষের কোনো সমস্যা নেই তার হাত মোটামুটি ঠান্ডা থাকে। ইনফ্যাক্ট রেফাত ভাই সবসময় হাত ঠান্ডাই থাকে। তিনি তার ছেলেকে নিয়ে আসেন এবং সেখানে সবাইকে সরে যেতে বলেন এবং তার স্ত্রীকেও সরে যেতে বলেন। তার ছেলেকে তিনি জমির সাহেবের বরাবর বসান এবং একটা গোল সার্কেল করে দেন। জমির সাহেবের ছোট ভাই এবং সেই চাচাতো ভাই ছিল যার ঘরে রেফাত ভাই উঠেছেন। এবার রেফাত ভাই তার ছেলের ভেতর একটা জিন নিয়ে আসেন এবং সেই জিনটা ওই বাড়ির আশেপাশেই ঘুরছিল। তখন তার ছেলের দাঁতে দাঁত লেগে গেছে ততক্ষণে। তখন রেফাত ভাই জিজ্ঞেস করে, তুমি কে? তখন তার ছেলের ভেতর থেকে কথা আসে, জানালা থেকে আলো আসছে, আলোটা সরান, আলো সহ্য হচ্ছে না। তখন সেই আলোটুক বন্ধ করে দেওয়া হয়। সেই জিন বলছে তাকে ইনসানরা ব্যবহার করেছে, তাকে তার দরকার দিয়ে তাকে তার দরকারি জিনিসপত্র কাজ করাচ্ছে। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি সাফ পরিষ্কার করে জানিয়ে দেন, তোমরা ইনসান, তোমাদের এত ক্ষমতা কিসের যে তুমি আমাদের সাথে কথা বলতে এখানে আমাকে ডাকো? উনি খুব শিগগিরই মারা যাবে এবং এখানে আমাদের কিছু করার নাই, আমার কিছু করার নাই। এরপর যদি তাকে ডাকা হয় রেফাত ভাই সহ তার ছেলেকে যারা জ্যান্ত পুঁতে দেবে এরকম কথা বলে। রেফাত ভাই তখন সাথে সাথেই কিছু সূরা পরে নিয়ম কানুন পালন করে একটা বাটিতে রাখা পানি তার ছেলের হাতে ধরে চেপে ধরে এবং শরীর ছিটিয়ে দেয়। সেই জিন অনেক জল্পনা কল্পনা করে তাদেরকে বলতে রাজি হয়। বলে, দেখো তুমি এই বাড়িতে ঢুকবার সময় কে তোমার সামনে রাগ করেছিল? জমির সাহেবের স্ত্রীর কথা মেনশন করে তিনি বলেন, এই মহিলা তুমি এই বাড়িতে এসেছো পছন্দ করেনি, কেন জানো? তখন রেফাত ভাই বলেন, তুমি বলে যাও, থামবে না। তখন বলে যে কয়েক বছর আগে এই মহিলার সাথে জমির সাহেবের বিয়ে ঠিক হয়, কিন্তু প্রকাশ পেয়ে যায় এই মহিলার আগের স্বামী তাকে তালাক দিয়ে চলে যায়। তাই জমির সাহেব বিয়ে করেন তার যেই স্ত্রীকে, সেই স্ত্রী যে বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায় এবং তার সন্তানটিও সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় কঠিন রোগ নিয়ে। যেহেতু ছেলেটা কঠিন রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল, তাকে জন্মের আগে দিয়ে জমির সাহেবের মরহুমা স্ত্রীর খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল এই মহিলা, জিন দিয়ে, যাতে বাচ্চা যদি হয় সেটা যেন মারা যায় এবং সে যেন সুস্থ সবল বাচ্চা না হয়, এরকম চেষ্টা করেছিল। একবারে না পেরে তাকে মেরে ফেলার মাস্টার প্ল্যান করে তার বর্তমান স্ত্রী এবং তিনি তার হাতের রক্ত একটা কাগজে দিয়ে সেই রক্তের ভেতর ছবি এবং একটা সেট ছবি এঁকে সেটা তাবিজের উপরে মোমবাতি লাগিয়ে মোম লাগিয়ে সেটা গাছের নিচে পুঁতে আসে এবং এটা সম্পূর্ণ সাহায্য করে তাদেরই এক এলাকার কবিরাজ। সেই সাথে তার পরনের কাপড়ের টুকরা, তার চুল, জমির সাহেবের পরনের কাপড়ের টুকরা, চুল এবং নখ এসব সাথে করে এনে নদীর ধারে সেই গাছের নিচে রেখে আসে, যে গাছটার ব্যাপারে জমির সাহেব রেগুলার স্বপ্নে দেখত। সেই তাবিজ তুলে ফেলে পুড়িয়ে দিতে হবে এবং পোড়া অংশ বিশেষ নদীতে ফেলে দিতে হবে। এরপরে তিনি সুস্থ হতে পারে, এই বলে সেই জিন সেখান থেকে চলে যায় এবং সাথে সাথে রেফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে যায়। ওয়াদা করে যায় তিনি আর এখানে আসবেন না। তবে ওস্তাদদের মধ্যে একজন বলে ওঠেন সে আবার আসবে। তাই তাকে আবারও ডাকা হয় ছেলের মধ্যে। এই শরীরে একজন জিন ঢোকানো অনেক কষ্টের এবং সারা শরীর নাকি জিন ঢুকলে প্রচণ্ড ব্যথা করে। তার ছেলের মধ্যে ওই দিনে 2 বার আনা হয়। সেই জিন ওয়াদা করে এবং তাকে হুমকি দেওয়া হয় তার পরিবার পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এটা ওই একদিনেই সলভ হয়ে যায়। সেদিন রাত 10টায় সেই নদীর তীরের কাছে যাওয়া হয় এবং সেই গাছের নিচে রেফাত ভাই সেই গাছের নিচে প্রায় 5 ফিট গর্ত করে সেই জায়গা থেকে তাবিজ ও কিছু কাগজপত্র উদ্ধার করে, যা উল্টাপাল্টা আরবিতে লেখা ছিল এবং জাদুটোনায় ব্যবহৃত করা হয়। সেগুলো পোড়ানোর পর রেফাত ভাই নিজেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় পোড়ানোর সময়। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে যে তার ওস্তাদরা বলছে তুমি ঘুম ভাঙো, কিন্তু কিছুতেই রেফাত ভাই ঘুম ভাঙতে পারছিল না। তিনি দোয়া পড়ছে, সূরা পড়ছে, কাজ হচ্ছিল না। তিনি দেখেন একটা বিশাল সমুদ্রে তিনি ভাসছেন এবং একটা নৌকায় তিনি ভাসছেন। নৌকায় কোনো মাঝি নেই, তিনি ভাসছেন তো ভাসছেন, কিন্তু এরকম কখনো হয়নি। তিনি এরকমভাবে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। পরে রেফাত ভাই বুঝতে পারেন যাবার সময় তাকে ওই জিনটা ভয় দেখিয়ে গেছে, কিন্তু পরে আর আসেনি এবং তার স্ত্রীকে পরে তো সলিউশন হয়ে যায়। জমির সাহেব পরে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এরপরে আর তিনি বিয়ে করেছেন কিনা সে ব্যাপারে তিনি জানেন না, তবে যতটুকু শুনেছেন হয়নি এবং এরপরে আর তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি রেফাত ভাইয়ের। আর রেফাত ভাই একবার যেখান থেকে কাজ শেষ করে বেরিয়ে পড়েন সেখানে স্বভাবত কোনো ধরনের যোগাযোগ তিনি রাখেন না। তো এটা ছিল ঘটনা। রেফাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এবং তিনি বলেছেন জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই প্রবৃত্তি এই অদৃশ্য শক্তিশালী চাহিদার শিকার হয়।
এবং লোভ মানুষের পারিবারিক জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সৃষ্টি করে নানা সমস্যা এবং নিরাপত্তাহীন, অশান্তির, অস্বস্তিকর পরিবেশ। এমনকি আপন সহোদরের মাঝে ধন সম্পদ নিয়ে নাকি ঝগড়া, বিবাদ, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে এই লোভ। বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে অস্বীকার করাকে কিন্তু কুফর বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে না, সেই ব্যক্তি অহংকারী কাফের। আশা করছি আপনারা সবাই হয়তোবা ঘটনাটা বুঝতে পেরেছেন, এবং এটা খুব সিম্পল একটা ঘটনা আমি রিফাত ভাইয়ের কাছ থেকে পেয়েছি এবং সেটা শেয়ার করলাম। তিনি সামনে আরও কিছু ঘটনা পাঠাবেন, আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো একদম শেষ পর্যন্ত ঘটনা শুনবার জন্য। আজকের ঘটনাগুলো চেষ্টা করবো আপনাদেরকে ঘটনাগুলো আপনারা পছন্দ করেন, এবং সামনে কিছু ভালো ঘটনা আছে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে নরসিংদী থেকে পাঠিয়েছেন রকুন ভাইয়া। তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা। সো আমি বেশি কথা না বলে তিনি যে ঘটনাটি শেয়ার করেছে আমার সাথে, সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি একটি সত্যি ঘটনা এবং তার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। যদি ঘটনাটি আপনারা শুনেন মনোযোগ দিয়ে, তাহলে আপনাদের গা শিংড়ে ওঠার মতো একটি ঘটনা। সো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 8 বছর আগে। সে তখন এসএসসি বেসের পরীক্ষা দিবে। তো প্রাইভেট পড়ার জন্য তার বাসাটা একদম দূরে ছিল। সে আশেপাশে বা পার্শ্ববর্তী কেউ ছিল না, তার ফ্রেন্ড সার্কেল, তাদের বাড়ি। তো তার বাড়ি একদম একটা নিরিবিলি জায়গায়, মানে ফাঁকা জায়গায়। তো ঈদের যে জায়গায় তাদের গ্রামে, মানে বাড়ির পাশে খালি কয়েকটা বাড়ি, তাছাড়া একদম ফাঁকা তাদের গ্রামটা। আর আশেপাশে বাঁধঝাড়, এবং রাত হলেই তাদের গ্রামে কোনো এরকম খারাপ কিছু বা অদ্ভুত কিছু ঘটে না, নিস্তব্ধ একটা গ্রাম। কিন্তু সে একটা প্রাইভেট নেয় রাত্রিকালীন সময়, দিনের বেলা আর কি মাস্টার সময় পায় না দেখে রাত্রিকালীন সময় 7টা থেকে 8টা এই সময়। সেই সময় যখন প্রাইভেট নেয়, তখন ও যে যাবে বাসা থেকে যাওয়ার পথে মানে ঘুরে গেলে আর কি একটা কবরস্থান পার হওয়া লাগে না। আর যদি সে শর্টকাট পার হতে চায়, তাহলে একটি কবরস্থানের রাস্তা আছে, সেদিক দিয়ে যাওয়া লাগবে। তো যে যখন প্রাইভেট পড়তেছে তখন থেকে সে কবরস্থানের পাশ দিয়ে যায় না কখনো সচরাচর। তো যখন যায় না সচরাচর কবরস্থানের পাশে দিয়ে, রাস্তাটা দিয়ে, রাত্রিকালীন সময় কিন্তু এই কবরস্থানের পাশ দিয়ে কেউ যাইতো না সাহস করে। কারণ কেউ যদি ওই দিক দিয়ে যাইতো, তাহলে সে দেখতে পাইতো যে ওখানে কিছু অদ্ভুত ধরনের ভয়ঙ্কর লেভেলের কিছু ঘটতো তার সাথে। কেউ হয়তো কান্নার আওয়াজ, বা কেউ চিল্লাচ্ছে বা ডাকতেছে, কালো বিড়াল যাচ্ছে, এরকম অদ্ভুত ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে ওই দিক দিয়ে রাত্রিকালীন সময় যদি একাই কেউ যায় সেক্ষেত্রে। তো এই রকুন ভাইয়ের ফ্রেন্ড, তার নাম হচ্ছে সাব্বির। তিনি যখন এদিক দিয়ে যাওয়া আসা করে, তখন সে মানে ওদিক দিয়ে আসে না, যাওয়া আসা করেই না একদম। তো একদিন প্রাইভেট পড়তে পড়তে মোটামুটি রাত 9টা বেজে গেছে। যখন 9টা বেজে গেছে, তখন আকাশের পরিস্থিতি প্রচণ্ড লেভেলের খারাপ, মানে বৃষ্টি আসবে তো এরকম একটা পরিস্থিতি হুট করে। তো এখন যদি সে ঘুরে ওই রাস্তা দিয়ে যায়, সেদিক দিয়ে ওর সময় লাগে মোটামুটি 10 মিনিট। আর কবরস্থানের রাস্তা দিয়ে গেলে, হেঁটে গেলে ওর 5 মিনিট সময় লাগবে। তো এখন 10 মিনিটের মধ্যে ঝড়ি বৃষ্টি আসতে পারে, এখন নিশ্চিত আসতে পারে, এরকম একটা পরিস্থিতি দেখা দিচ্ছে। মানে বাতাস, প্রচণ্ড গতিতে বাতাস শুরু হয়ে গেছে। বাঁশ ঝাড় এপাশ ওপাশ, মানে বাঁশগুলো দোলতেছে। সে এটা দেখে তো ভয় পাচ্ছে যে এখন কি করবে। সে একটা বুদ্ধি করলো যে এখন ওখান থেকে কবরস্থানের রাস্তা দিয়ে সে লাইট নিয়ে যাবে। সে সাহসী হয়ে যাবে। সে বিষয়গুলো কিন্তু জানতো না বেসিকটা, যে এদিক দিয়ে ভয়ঙ্কর। সে শুধু জানতো যে কবরস্থান, এদিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না রাত্রিকাল সময়। কিন্তু সে
হয়তো জানতো না যে এতটা ভয়ঙ্কর ঘটনা ঘটে প্রায় প্রায় মানুষের সাথে। তো তখন যখন ও যাওয়া শুরু করে রাস্তা দিয়ে, যাইতে যাইতে কিছু তো স্যারের বাড়ি থেকে বের হওয়ার পর মানে সে আরও কয়েকজন পরে প্রাইভেট তারা ওদিক দিয়ে তাদের বাসা চলে যায়, সে এদিক দিয়ে আসে। কিছু দূর আসার পর সে রাস্তায় দেখতে পায় যে একটা বাস পড়ে আছে। তখন বাসটা পড়ে আছে, সেই বাসটাকে উপর দিয়ে ডেবে চলে আসলো। তো সে আস্তে আস্তে কবরস্থানটা কিন্তু মোটামুটি 2 মিনিট লাগে কবরস্থানে পার হতেই, মানে জোরে হাঁটলে 1 মিনিটই হয়ে যাবে। তো এই কবরস্থানের পাশাপাশি যখন আসছে তখন তার ভয় কাজ করা শুরু করছে যে কবরস্থান একটা নিরিবিলি জায়গায়, আশেপাশে কিন্তু কোনো বাড়িও নেই। তো সে আবার ভাবতেছে দৌড় দিবে এই জায়গাটা, লাইট জ্বলাইয়ে সে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছে, দৌড়াবে। সে মোটামুটি দৌড়াতে দৌড়াতে কবরস্থানের মাঝখানে আসছে। আসার পর হঠাৎ করে তার সামনে দিয়ে একটা অস্বাভাবিক লম্বা বিড়াল এসছে, একটু বড়, মানে কম হলেও 2 গুণ বড় হবে বিড়াল কালো বিড়ালের থেকে। এরকম একটা বিড়াল তার সামনে এসে হাজির, মানে দাঁড়িয়ে গেছে। এটা দেখে সে এমন পরিমাণে ভয় পাইল, মানে বলার বাইরে, যেটা সে বলছে রাসেল ভাই, মানে প্রচণ্ড নেগুলের ওইখানে ভয় পাইল। পাওয়ার পর সে ওই বিলাইটাকে হিস করে তাড়াচ্ছে, কিন্তু কোনোভাবে সে সরতেছে না। তো যখন সরতেছে না, সে এবার পায়ের যে একটা জুতা ছিল, এই জুতা দিয়ে ঢেল মারার ভয় দেখাচ্ছে। পরে জুতাটা পায়ে দিয়ে একটা দিয়ে ঢিল মারছে। পরে ওখান থেকে ঢিল মারা শেষ, বিলাইটা ওখানে উধাও। সে যখন পার হওয়া, আবার হেঁটে হেঁটে যখন পার হচ্ছে, সে পিছন থেকে একটা অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। যখন এরকম একটা কান্নার আওয়াজ শুনতে পেল, সে হয়তো ভাবলো যে পিছনে আবার কে কান্না করতেছে, কেউ ভয় পাইলো আবার এ রাস্তা দিয়ে আসার সময়। এটা ভেবে সে আবার পেছন ফিরে একটু পেছনের দিকে গেছে লাইটটা নিয়ে, হয়তো যে দেখবে যে কেউ কান্না করতেছে কিসের জন্য, বাচ্চা মানুষ তো ভুলে এদিক দিয়ে চলে আসছে, এটা ভাবছে। সে বোঝে নাই যে এখানে একটা কোনো খারাপ কিছু তার সাথে ঘটতে যাচ্ছে। তো তখন যা দেখে যে আশেপাশে কেউ নাই, তখন সে একদম তার মাথা ঘেমে পানি পড়া শুরু হয়ে গেছে। অদ্ভুত ধরনের একটা কাহিনী যে ওর ওখানে কেউ নাই, আর অথচ ওর সামনে এতটা পরিমাণে ভয়ঙ্কর একটা আওয়াজ শোনা যাচ্ছে, সেটা বলার বাইরে। সে পিছন ফিরে দৌড় দিল। আবার দৌড়াতে দৌড়াতে কবরস্থানের শেষ মাথায় যাওয়ার পর তার মনে হচ্ছে তার মা ও ডাকতেছে ওর নাম ধরে, সাব্বির দাঁড়া দাঁড়া। মানে এটা যখন ওইভাবে ডাকছে, তখন তার বোঝার বাকি ছিল না যে তার আম্মু বাসা থেকে বাইরে হয় না। এটা ভেবে সে পিছন ফিরে আরেকবার তাকানোর পর দেখতে পায় যে একটা সাদা লম্বা, অস্বাভাবিক লম্বা একটা মানুষ, মনে হবে 10 থেকে 12 ফিট এমন একটা লম্বা মানুষ সে দেখতে পাচ্ছে। এটা দেখে প্রচণ্ড গতিতে সে দৌড়াতে দৌড়াতে একটা সময় একটা পুরনো বাড়ির সামনে যে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর ওই রাস্তা দিয়ে ফির একজন লোক যাওয়ার সময় তাকে দেখতে পায় যে সে অচেতন অবস্থায় পড়ে থাকে। তো সেদিন আবার ওই লোক তাকে ওনার বাড়িতে নিয়ে যায় রাখে। আর সেই রাত্রেই তার বাবা খুঁজতে খুঁজতে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে, তারপরে তাকে বলে যে ইনার বাসায় আছে। তো সেদিন আবার রাত্রেই তাকে নিয়ে যাওয়া হয়, সে ঘুমন্ত অবস্থায়। নিয়ে যাওয়ার পর তাকে সকালবেলা যখন, মানে তারা ভাবছিল যে অজ্ঞান হয়েছে না, ঘুমাইছে মনে হয়, মানে ওই বাড়িতে ঘুমানোর পর সে জ্ঞান ফেরার পর ঘুমাইছে। তারপর সে বাড়িতে সকালবেলা তার বাবার সাথে সব বিষয়গুলো শেয়ার করে, এবং তিনি বলে যে এরকম এরকম বিষয় এবং এই ঘটনাগুলো ঘটলো। মানে কবরস্থানে যখন মাঝখানে আসছে, তখনই এতটা পরিমাণে ভয়ঙ্কর একটা কালো বিড়াল। আর আমি ভাবছিলাম যে কেউ হয়তো পিছন থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, এই জন্য আমি পিছনে গেছি। যাওয়ার পর দেখি যে কেউ নাই, তখনই আমার ভয় লাগছে। আর আমি দৌড়াতে দৌড়াতে যখন এই দিকে আসছি, তখনও একটা সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ দেখতে পাই। এটা দেখে তার চোখে মুখে অনেক ভয় কাজ করে।
মানে এই কথাগুলো শোনার পর তার বাবা এবং আর পাশে একজন মুরব্বী লোক ছিলেন, তিনি বলেন যেটা যে এই কবরস্থানে অস্বাভাবিক এরকম ভৌতিক কিছু ঘটে প্রায় প্রায়। তো এই জন্য কেউ ওই রাস্তা দিয়ে যায় না সচরাচর রাত্রিকালীন সময়, সবাইকে এরকম করে মানা করা হয়। আর এর পরবর্তীতে এনার সাথে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো সবাই এলাকাবাসী সবাই জানাজানি হয়ে যায় এবং সবাই বলে যে এই রাস্তা দিয়ে আর কেউ যাতায়াত যাতে না করে, কারণ এরকম যদি যাতায়াত করতে থাকে তাহলে এরকম ভৌতিক তার সাথেই ঘটতে পারে। এবং তারা জানতে পারে যে পার্শ্ববর্তী এলাকার একজনের সাথে এরকম ঘটনা ঘটে কিছুদিন আগে। তো এটাই হলো রোকন ভাইয়ের ঘটনা, তিনি আমাকে যেটা শেয়ার করে তার বন্ধুর কাছ থেকে শোনা আর কি ঘটনাটি। তো আমি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, এবং এটি একটি কিন্তু আসলে সত্যি ঘটনা। তো অবশ্যই ঘটনাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ঘটনাটি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি ডাকনাম ব্যবহার করেছেন। হ্যালো গৌরবদা, আমি হাওড়া থেকে মৌমিত্র, তোমার প্রতিটি চ্যানেলের সাবস্ক্রাইবার। আমার মা তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের একনিষ্ঠ ভক্ত। আমি আর আমার মা অনেক দিন ধরে ভাবছি এই ঘটনাটি পাঠাবো, কিন্তু পড়ার চাপে তা আর সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, আজ লিখেই ফেললাম। আমার দিদা অর্থাৎ আমার মায়ের মা হার্টের পেশেন্ট ছিলেন। সালটা 2016, আমি তখন ক্লাস 6-এ পড়ি। হঠাৎ একদিন দিদার শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তারের পরামর্শে দিদাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সেখান থেকে ডিসচার্জ করে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দিদার এনজিওপ্লাস্টি সার্জারি করা হয়। কিছুদিনের মধ্যেই দিদা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর থেকেই দিদা মাঝে মধ্যেই মৃত মানুষদের দেখতে পেত। দিদা বলতেন এসব কথা, আমরা বিশ্বাস করতাম না এসব কথায়। 1 বছর বেশ সুস্থ ছিলেন আমার দিদা। পরের বছর হঠাৎ 2017 সালের মে মাসে দিদার শারীরিক অবস্থার অবনতি দেখে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান যে দিদার ওপেন হার্ট সার্জারি করতে হবে। সে অবস্থায় দিদাকে আবার হাসপাতালে ভর্তি করা হয় এবং দিদাকে দেখাশোনা করার জন্য আমার ছোট মাসি দিনরাত দিদার সাথে হসপিটালে থাকতো। হাসপাতালে থাকাকালীন মাসি যখন সিঁড়ি দিয়ে নামতো দিদার জন্য খাবার আনার সময়, তখন মাসির মনে হতো যেন কোনো ছায়ামূর্তি মাসির পিছন পিছন আসছে। মাঝে মধ্যেই মাসির শুকনো মেঝেতে পড়ে যেত, কিন্তু এসব ছোটোখাটো বিষয় মাসি গুরুত্ব দিতেন না। একদিন রাতের বেলা আমার মাসি দিদার বেডের এক সাইডে ঘুমোচ্ছিল, দিদাও তখন ঘুমোচ্ছে। গভীর রাত, হঠাৎ একটা ক্ষীণ শব্দে মাসির ঘুম ভেঙে যায়। দরজা খুললে যেমন আওয়াজ হয় সে আওয়াজটা তেমন ছিল। দিদা তখনও ঘুমোচ্ছিল। ঘুম ভাঙা চোখে মাসি যা দেখে তা দেখার জন্য মাসি একেবারেই প্রস্তুত ছিল না। মাসি দেখে এক অবয়ব। চোখ থেকে ঘুমের রেশ একটু কাটতেই সেই অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। বোরখা পরিহিতা একজন মহিলা দিদার সামনের বেডে বসে খুব বিশ্রীভাবে পা দোলাচ্ছে, প্রচণ্ড জোরে পা দোলাচ্ছে। বিভৎস সেই মহিলার চেহারা, যেন কঙ্কালের উপর বোরখা জড়ানো, এতটাই রোগা তার দেহ। এ কি আদৌ মানুষ? সন্দেহ হয় মাসির, কারণ এতটা রোগা কোনো মানুষ হতেই পারে না। সেই মহিলার সম্পূর্ণ মুখ ঢাকা, শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছিল। চোখ দুটো জ্বলজ্বল করছিল। তার দৃষ্টি কেবলই দিদার দিকে। তার দৃষ্টিতে প্রকাশ পাচ্ছিল রাগ আর ক্ষোভ। একটা হিংস্র ভাব ফুটে উঠেছিল সেই দৃষ্টিতে। মাসি খুব ভয় পেয়ে যায়। মাসি ইষ্টনাম জপতে থাকে। মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় সেই মূর্তি। মাসির আর বুঝতে বাকি থাকে না যে ওই মহিলা কোনো মানুষ নন। তারপর মাসি আর কোনো দিকে না তাকিয়ে শুয়ে পড়েন। কোনো ক্রমে সেই রাত কেটে যায়। পরদিন সকালে সকলকে জানালে কেউই ঘটনাটি বিশ্বাস করে না। আজও মাসি ঘটনাটি বলতে গেলে তার গায়ে কাঁটা দেয়। এরপর মাসি মন্দিরে দিদার নামে পুজো দিতে গেলে নানান রকমভাবে ব্যাঘাত ঘটতো সেই পুজোয়। দিদার নামে পুজো আর পড়তো না মন্দিরে। দিদার ঈশ্বরের প্রতি বিশ্বাসটাও যেন কেমন একটা কমে গেল। এরপর 7 দিন কেটে যায়। দিদার অপারেশনের দিন এসে উপস্থিত হয়। সেদিন ভোর 5টা নাগাদ দিদা বাথরুমে যায়। হঠাৎ বাথরুমের ভিতর থেকে একটা শব্দ আসে। মাসি দিদাকে ডাকলে দিদা কোনো সাড়া দেয় না। বাধ্য হয়ে ওয়ার্ডের এক দিদি জানলা দিয়ে বাথরুমের ভিতর ঢুকে দেখেন দিদা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছেন। বাথরুম থেকে দিদাকে বেডে আনা এবং ডাক্তারকে ডাকা, এই পুরো সময়টা যেন কত তাড়াতাড়ি কেটে যায়।
ডাক্তার এসে জানান দিদা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। ঘটনাটি লিখতে লিখতে এখনও চোখে জল চলে আসে। সবচেয়ে কষ্ট হয় এই ভেবে দিদা যেদিন মারা গেলেন সেই দিনটি ছিল আমার জন্মদিন। প্রতি বছর আমার দিদা আমার জন্মদিন পালন করত, আর সেই দিদা আমার জন্মদিনের দিন আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। কে জানে মাসির সাথে ঘটে যাওয়া সেদিন রাতের ঘটনা আর দিদার মৃত্যুর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? জানি না। কিছু প্রশ্নের উত্তর হয়তো এভাবেই অধরা থেকে যায়। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এলাইনা আহসান অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে, এবং তিনি তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, যেটি তিনি বাংলাদেশে থাকাকালীন সময় তার সাথে ঘটেছিল। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি এলাইনার ঘটনায়। 2015 সালের কথা। এলাইনা তখন ঢাকার উত্তরায় বসবাস করেন। তিনি বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তো তাদের বাসা বেশ ছিমছাম ছিল, গোছালো উত্তরাতে, কিন্তু সেই বাড়িটা তার বাবা ভাঙার প্ল্যান করেন। তারা বাড়িটা তৈরি করবেন নতুন করে। তো এই সময়টাতে তার বাবা তাদের নিয়ে মুভ করে গেলেন গাজীপুরে। তাদের একটা বাড়ি ছিল, বাংলো বাড়ি। এটা তার বাবা অনেক আগে করেছিলেন সেখানে। এই বাড়িতে আগে তারা বেড়াতে আসতো মাঝে মাঝে, তারা সবাই মানে টাইম কাটাতে আসতো, ছুটি কাটাতে আসতো। তারা তার খালামণিরা অনেকে এসে এখানে সময় কাটিয়ে যেত। একেবারেই বেশ বড় করে করা বাড়িটা, এবং আসলেই এটা বাগান বাড়ি, কারণ গাছগাছালি আছে চারিপাশে, বেশ অনেক দূর পর্যন্ত এই বাগান তাদের। তার বাবা এখানে আমের বাগান করেছেন, পেয়ারার বাগান করেছেন, আর তারপরে বেশ খানিকটা ফাঁকা জায়গা তাদের। ওইখানে কোনো চাষাবাদ হয় না, একেবারে বিস্তৃত জায়গা, ঘাস বড় বড় হয়ে গেছে, এবং তার পাশে বাউন্ডারি ওয়াল। তো এই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হলো মানুষের ফসলি জমি ইত্যাদি ইত্যাদি, নদীও আছে দূরে। তো মোটামুটি বাড়িটা কিন্তু একদম নিঝুম। দিনের বেলা অনেক পাখি থাকে, পাখি ডাকতে থাকে চারিপাশে, এবং সন্ধ্যার পর বেশ মানে ভুতুড়ে বাড়ির মতো লাগে। তো এই বাড়িতে আসাটা এলাইনার খুব একটা পছন্দ হয় না, কারণ সে একা চলাফেরা করত। যখন সে থাকতো উত্তরাতে, সে বাসে করে চলে যেত তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এইখান থেকে যাওয়াটা বেশ কঠিন, কারণ এই তাদের বাড়িটা হচ্ছে এমন যে রাস্তার পাশে যে রাস্তাটা দিয়ে গেছে, সেই রাস্তার পাশ থেকে তাদের বাড়ির মূল গেট, সেখান থেকে অনেক দূর হাঁটতে হয়, বা গাড়ি নিয়ে আসলেও বেশ অনেকখানিক চলে তারপর আসতে হয় তাদের গাড়ি বারান্দায়। তো গাড়ি যদি না থাকে সে মোটামুটি আটকা, কারণ ওখানে যে দাঁড়ায় থেকে বাস পাবে এমনও কোনো কথা নাই। যদিও এলাইনা মোটামুটি নিজে চলে স্বাচ্ছন্দ্য ফিল করে, সে বাসে উঠতে পারে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই বাড়িতে আসার পর এটা একটা বড় সমস্যা হয়ে গেলো। সে বাসায় একটু মানে গাইগুই করলো যে এইখানে যে আমরা থাকতেছি, এখানে কেন থাকতেছি, আমরা তো অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে পারতাম আমার ইউনিভার্সিটির কাছে, অথবা আমাকে কোনো হোস্টেলে দিয়ে দাও। তো তার বাসায় এগুলো কিছুই শুনবে না। তার বাবা বলতেছিল যে তার বিয়ের কথাবার্তা হচ্ছে, এখন তো সম্ভবই না। তো এটাতে তার মন আরও খারাপ হয়ে গেল। এখন কিছু করার নাই, তার বাবা খুব স্ট্রিক্ট মানুষ। তো এই বাসায় থাকতে হচ্ছে তাকে। বাসাটা তার একটু অন্যরকম লাগলেও বেশ ভালোও লাগতো, কারণ হচ্ছে এই বাসার ছাদে উঠলে, এই বাসার ছাদটা হচ্ছে 2 তলার উপরের ছাদ, এবং প্রত্যেকটা ফ্লোর একটু উঁচু, পুরোনো আমলের বাড়ির মতো উঁচু করে করা হয়েছে, যেহেতু বাংলো বাড়ি। তো ছাদে উঠলে তাদের যে পাশের যে রেলিংটা খুব সুন্দর করে কাজ করে করা হয়েছে, খুব সুন্দর করে, ভালো মুন্সিয়ানা দেখাইছে। যারা কাজ করছে তারা খুব ভালো মতো করছে কাজটা, রাজমিস্ত্রিরা। তো সেই সুন্দর রেলিংয়ে দাঁড়াইলে খুব লাগতো, তার কাছে বেশ লাগতো, বেশ সুন্দর করে রং করা। ওখান থেকে দাঁড়ালে দেখা যেত তাদের যে এই গাছগাছালি বাগান, সেগুলোর উপরই ভাগটা দেখা যেত। গাছের একটা অংশ মনে হচ্ছে পুরো একটা গাছের একটা সারি এভাবে দেখা যেত, এবং সেইখান থেকে দূরে তাদের সেই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হালকা যে সবুজ ক্ষেতের অংশ এবং দূরে নদী, এগুলো দেখা যেত। এগুলো তার কাছে খুব ভালো লাগতো। আর বাসার মধ্যে মা থাকতো, আর তার খালাতো বোনরা আসতো বেড়াতে। তো মোটামুটি এইভাবে সময় কাটতেছিল এলিনার। তো যাই হোক, এই সময়ের মাঝেই তার বিয়ের কথা আরও বেশি জোরালোভাবে পাকাপাকি হওয়া শুরু করে। তো এইটাতে একটু তার কাছে মন খারাপ হয়, কারণ সে এত দ্রুত বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু বাসার চাপাচাপি ইত্যাদিতে সে এখন বলে আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে যায়। তো বাসায় বেশ আয়োজন চলছে তাদের বাসায়। আর তখন এরকমই ঝড়ো একটা মৌসুম। এরকম সময় একদিন তার বিয়ের কথা ঠিক হয়ে গেল যে অমুক দিন বিয়ে হবে। তো বাসায় বেশ তোড়জোড়, তার খালারা আসছে, সবাই আসছে, খুব আয়োজন হচ্ছে বাসায়। তো এলাইনের কাছে কেমন জানি একটা মিশ্র অনুভূতি হচ্ছে, মানে এই বাসায় উঠলাম, এই বাসায় এসে এই বাসাটাকে আমার ভালো লাগা শুরু করলো, এখন চলে যেতে হবে এখান থেকে, নিজের কাছে জানি কেমন লাগছে। তো এইভাবে করে তার সময় কেটে যাচ্ছে। তো এর মধ্যে বিয়ের পুরোপুরি ডেট ফিক্সড হয়ে গেল যে কবে হলুদ, কবে বিয়ে ইত্যাদি ইত্যাদি।
তো এলাইনাদের বাসায় বিশাল একটা উৎসবমুখর পরিবেশ, নিকট আত্মীয়রা চলে আসছে, খালা মামা চাচি ফুপু এরা আসছে, সবাই বেশ আনন্দ করছে। এলাইনার মনেও একটা মিশ্র অনুভূতি, সে আসলে মনে হচ্ছে যে স্বপ্নে দেখছে, সবকিছু তার কাছে মনে হচ্ছে যে একটা স্বপ্নে দেখা জগৎ। তো এরকম দেখতে দেখতেই তার হলুদের দিন চলে আসলো। তো হলুদ নিয়ে তাদের ওখানে কথা হয়েছে এরকম যে ছেলে আর মেয়ে তারা একই দিনে হলুদ করবে, কেউ কাউকে হলুদ দিতে আসবে যাবে না, তবে ছেলের বাসা থেকে একটা ডালা পাঠাবে, ওই মাছ আর কি পাঠায়, এবং মেয়ের বাসার থেকেও যাবে একটা ডালা নিয়ে। তো এরকমই তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছে। তো এলাইনাকে হলুদ দেওয়া হবে, বাসার সবাই হলুদ দেবে। তো এই জিনিসটা এলাইনা সবসময় দেখছে বিভিন্ন অনুষ্ঠানে, বাট তার নিজের হবে তার কাছে জানি কেমন লাগতেছে। তো সকাল থেকে বেশ ব্যস্ততা, সারাক্ষণ বাসার মধ্যে দেখলো যে আত্মীয় স্বজনরা গল্প করতেছে, যারা বাইরের থেকে আসছে, মানে আত্মীয় স্বজন, তারা মিষ্টি খাচ্ছে, বিভিন্ন রকম রান্না হচ্ছে, গল্প গুজব হচ্ছে। বিকেলের দিকে এলাইনাকে বলা হলো যে তাকে গোসল করতে নিয়ে যাবে তার ওই খালা, তারপর বান্ধবী এরা তাকে তারপর এনে তাকে ডিফারেন্ট শাড়ি পরায়, তারপর নাকি গায়ে হলুদ দিবে, এরকম আর কি তাদের যেসব কালচার হলুদের দিন মানুষ প্র্যাকটিস করে সেগুলো আর কি। তো সেরকমভাবে হলো, তাকে নিয়ে সাজানো হলো, ফুলের গয়না টয়না দিয়ে হলুদ শাড়ি পরানো হলো, এবং দেখা গেলো কাঁচা হলুদ বাটা হয়েছে, সেগুলো রাখা হয়েছে, বিভিন্ন জিনিস তাকে সাজাচ্ছে। এবং তাদের একটা রুম ছিল, লিভিং রুম, যেটা বেশ বড় এবং চারিপাশে জানালা খোলা, চারিপাশে মানে এক একটা থাই অ্যালুমিনিয়ামের শাটার দিয়ে বন্ধ করে এক পাশে। তো ওইটাতে বসা হলো, বেশ গুমোট দিন ছিল দেখে ওই শাটারগুলো দুই পাশ থেকে খুলে দিছে। তো এলাইনাকে বসানো হয়েছে একটা স্টেজ করে এই পাশে। তো স্টেজের মধ্যে বসে এলাইনা দেখতেছে সেই খোলা জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছে গাছের সারি, গাছগুলো নড়তেছে এবং মেঘে মেঘে ছেয়ে যাচ্ছে চারিদিক, মানে তখন বেলা প্রায় পড়ে যাচ্ছে। তো এলাইনা দেখে তার মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। সে চিন্তা করলো যে এই বাসা থেকে বিদায় নিয়ে নিব, বাবার বাসা থেকে। মনটা কেমন যেন খারাপ হচ্ছে, সেখানে আনন্দ লাগার বদলে তার মনটা একটু খারাপ হচ্ছে। তো দেখলো যে মেঘ ছেয়ে যাচ্ছে, অন্ধকার হচ্ছে আস্তে আস্তে, কোনো ঝড় বৃষ্টি আসবে এরকম। তো তার বান্ধবীরা সবাই জিনিসপত্র গোছাতে ব্যস্ত, তার যে স্টেজ করছে তাকে যেখানে বসাইছে সেখানে জিনিসপত্র নিয়ে আসছে, এবং সে শুনতেছে যে ছেলের বাসার থেকেও ডালা আসবে, সেখানে আরও জিনিসপত্র থাকবে। তো এগুলো কথা বলতে বলতে এই সময় অন্ধকার হয়ে আসলো। তার রুমের মধ্যে তার কয়েকটা ছোট কাজিন আর দুইটা বান্ধবী, তারা এটা ওইটা নাড়াচাড়া করতেছিল। তো হঠাৎ করে প্রচণ্ড বাতাস ছুটলো, এবং ওই তাদের গাছপালা, তার বাসার একদম পাশে কয়েকটা আম গাছ ছিল, সেখান থেকে ছিটে ছিটে আম ছিল গাছে, আমগুলো ছিটে ছিটে এসে তাদের জানালায় বাড়ি খেলো, কয়েকটা ভিতরে ঢুকে গেল। তো কাজিনরা চিৎকার করে উঠলো, হই হই করে চিৎকার করে উঠলো যে আম নিবে ইত্যাদিতে। বান্ধবীগুলো বলতেছে এই আম পড়ছে, ঘরের মধ্যে ঢুকে গেছে, তারা এরকম হাতাচ্ছে, মানে তারা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো তারা এই হই হুল্লোড় করতে করতে, কয়েকজন কাড়াকাড়ি করতে করতে দেখলো যে ইলেকট্রিসিটি চলে গেল এবং ঘরটা অন্ধকার হয়ে গেল। তো এই বাসায় জেনারেটর আছে, জেনারেটর চালানো হয় নাই তখনও। ঘরটা কেমন অন্ধকার হয়ে গেছে, এবং দেখলো যে আকাশ, এখান থেকে এলিনা দেখতেছে যে আকাশটা অন্ধকার হয়ে গেছে, পুরো ডার্ক, মানে একেবারে মানে কালচে, অনেকটা ছাই রঙের মেঘ ঢেকে গেছে চারিদিকে। এমনি তো সন্ধ্যা হয়ে আসতেছিল এর মধ্যে, এবং কড়কড় শব্দে বাজ পড়তেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এবং ঝুম করে বৃষ্টি নামলো। তো ঘরের মধ্যে কিন্তু বৃষ্টির পশলা ঢুকে গেল, ওই যে খোলা যে জানলাটা ছিল যেটা দিয়ে ওই যে আম ঢুকছিল। তাই এলিনা দেখলো যে কেউই নাই ঘরের মধ্যে, সবাই চলে গেছে। তো সে তাড়াতাড়ি উঠে গেল তার ওখান থেকে, কেন ঘর ভিজে যাচ্ছে, সেটা তো আর সে হতে দিতে পারে না। তো সে যে জানালাটা এরকম টেনে দিচ্ছে, তো জানালাটা যখন নাকি সে টেনে লাগাইতেছে শাটারটা, এই সময় তার কাছে হঠাৎ মনে হলো যে আম গাছটাতে দুলতেছিল তখন কিন্তু আলো আধারি চারিপাশে, হ্যাঁ, মানে আলো হারায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তার কাছে মনে হলো ওই আম গাছের মধ্যে কে একজন দাঁড়ায় আছে, দুই হাত দিয়ে দুইটা ডাল ধরা, আর দুই পা ওই আরেকটা ডালের মধ্যে একটা মহিলা, হ্যাঁ, এবং তার মাথাটা একটা ডার্ক শাড়ি দিয়ে ঢাকা, মানে কালো খয়েরি টাইপের শাড়ি, মেঘের কালারের মতো একটা শাড়ি দিয়ে তার মুখটা ঢাকা, এবং লাল টকটকে রঙের একটা ব্লাউজ পরা, মানে মুখটা ঢেকে রাখছে, দুই হাত দিয়ে দুইটা ডাল ধরে রাখছে, দুই পা আরেক ডালে, এরকম সে দেখতেছে, এবং ডাল নড়তেছে, সেই মহিলাও নড়তেছে এখান থেকে। তো জিনিসটা এত ভীতিকর ছিল, এলিনার প্রচন্ড ভয় লাগছে এই সিনটা দেখে। তো সে জানালাটা বন্ধ করতে যেও, মানে জানালাটা কিন্তু লাগাই ফেলছে, সে সামান্য একটু ফাঁক, এইভাবে সে লাফ দিয়ে পেছনে চলে আসছে ভয়ে।
কেননা গাছটা তাদের জানলা থেকে বেশি দূরে না, ওই যে আম উড়ে আসছে, বোঝা গেছে, বুঝতে পারছেন তো যে কতটুকু ডিফারেন্স। তো সে লাফ দিয়ে পিছনে চলে আসছে, পিছনে এসে দেখতে তার পায়ের নিচে ভিজা আর কি, যেখানে পানি পড়ছে অলরেডি, এই বৃষ্টির পানি ঢুকে গেছে যেখানে। তো সে পিছাতে পিছাতে সে চলে আসলো তার স্টেজের ওইখানে, এবং সে ওই পাশে যেতে ভয় পেতেছে, এতটাই ভয় পেয়েছে সে আকস্মিক এই জিনিসটা দেখে যে সে যে ওই রুমে যাবে, ওই রুমে কিন্তু অন্ধকার, তার পাশের রুমটা আর একটা বড় লিভিং রুম, সেটা আরো বড় লিভিং রুম, লাইক ওখানে 3 সেট সোফা ফেলা আর কি, মানে বেশ বড় 3 সেট সোফা ফেলা, বেশ বড় কার্পেট বিছানো, স্যান্ডেলিয়ার লাগানো। তো ওই জায়গাটা একদম অন্ধকার। তো সে ভয় না ওই রুমেও যায় নাই, সে ভয়ে সেই তার যে স্টেজ সেখানে উঠে বসে, কারণ ওখানে বালিশ টালিয়ে দেওয়া পিছেই, তো ওইটার সাথে সে সেটে গেছে ভয়ে, এবং কুকড়ায় গেল, সে কুকড়ায় গেল। তো এই সময় শুনলো ওই রুম থেকে কথা বলতেছে, এই ছেলে পক্ষর গাড়ি আসছে, মাছ নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, দেখ মাছ এলিনার কাছে আন। শুনতেছে মানে হই হুল্লোড় কাজিনদের। তো দেখলো যে কয়েকজন ওইখান থেকে একটু আলো আসলো, অ্যাজ ইফ মানে কোন একটা আলোর সোর্স আসতেছে। এলিনা বুঝতে পারছে, তার প্রচন্ড ভয় লাগছে, সে পুরো কুকড়ায় যাচ্ছিল, কিন্তু আলোর সোর্সটা দেখে তার আবার একটা সাহসও লাগতেছে, সে মনে হচ্ছে চিৎকার করবে। তার চোখটা কিন্তু এখন ওই গাছের দিকে, এবং গাছের দিকে সে তখনও দেখতেছে ওই যে মহিলাটা ঝুলতেছে গাছের মধ্যে। আলোটা যখন কাছে আসলো, এসে ওই রুমের মধ্যে ঢুকছে, দেখলো একটা চার্জ লাইট নিয়ে ঢুকছে তার কাজিনটা, এবং হাতে একটা কুলার মধ্যে এত বড় একটা মাছ, মানে এরকম বড় একটা কাতল মাছ, সেটার মুখের মধ্যে টাকা না কিছু দেওয়া আর কি। তো সে এত ভালো মতো খেয়াল করতে পারে, সে দেখছে এরকম। তার চোখটা কিন্তু ওইটার দিকে এক নজর গেছে, আর একদিকে গেছে গাছের দিকে। সে 1 সেকেন্ডের মধ্যে দেখলো যে ওই যে সে মহিলাটাকে দেখছিল, মহিলাটা তাদের যে ওই যে মানে জানালার উপরে ল্যাপটায় আছে, তার মুখটা এরকম ঠেসে ধরে ল্যাপটা আছে, মুখটা দেখা যাচ্ছে না, শুধু কাপড় দিয়ে যে মাথার ঘুমটাটা ঢাকা সেটা দেখা যাচ্ছে। এক হাত গ্লাসের এই পাশে পানি অনেকটা ল্যাপটায় গেছে, আর এক হাত দিয়ে সে জানলা ফাঁক করে ঢুকছে ভিতরে। এলেনা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, তার আর কোনো মানে কিছু খেয়াল নাই। তো বাসার মধ্যে সবাই ভয় পেয়ে গেল, এবং মাছটা ওখানে ফেলে রেখেই তারা দৌড় দিল কয়েকজন। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন সবাই গেছে, তারা নাকি সবাই চলে গেছিল। এটা এলেনা পরে শুনছে, তার তো সেন্স ছিল না। সবাই নাকি মাছ সহ তাকে ওখানে ফেলে রেখে চলে গেছে, তারা একটু ভয়ও পাইছে তার চিৎকার দিয়ে বেহুশ হওয়া দেখে। তো যাই হোক, কয়েক মিনিটের মধ্যে বাসা থেকে তার খালা, তার মা সবাই আসলো দৌড় দিয়ে উপরে। আসার পরে দেখতেছে যে সে বেহুশে পড়ে আছে, ইলেকট্রিসিটি তখনও নাই, এর মধ্যে জেনারেটর অন করতে বলা হয়েছে তাদের কেয়ারটেকার, অনেকক্ষণ জেনারেটর অন করলো, আলো জ্বলছে। তো দেখা গেল যে এলাইনার শরীর শক্ত হয়ে সে বেহুশে পড়েছে, দাঁত আটকায় গেছে তার। তো খুবই অন্যরকম কথা, তার খালারা বলতেছে এটা তো মানে অন্যরকম একটা ব্যাপার হইলো, অলক্ষী হইলো, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো তার আম্মা মোটামুটি ব্যাপারটা টেক কেয়ার করলো, বলে কি হয়েছে কে জানে, কি দেখে ভয় পেয়েছে, এই তোরা মাছ আনছিস কেন? তার মা বলতেছে মাছ আনছিস কেন? বাংলাদেশে কিছু মানুষ, আমাদের মুরব্বীরা, যদিও এগুলা কিন্তু আমাদের ধর্মমতে তেমন কিছু এই ধরনের কথা প্রচলিত নাই, বাট মুরব্বীরা কিছু জিনিস বিশ্বাস করে আগের আমল থেকে, এটা আমি নিজেও শুনে আসছি, যে কাঁচা হলুদ দিয়ে কোথাও এরকম থাকা, তারপর মাছ নিয়ে এরকম। তো তার মা বলতেছে একে তো কাঁচা হলুদ দেয়া, তারপর আবার বিয়ের মেয়ে, তারপর সন্ধ্যার সময় তোরা কার মাছ নিয়ে তার সামনে আসছিস, একেবারে সন্ধ্যাটার সময়। এই বলে তার মা চিল্লাচিল্লি করে সবাইকে সরাইলো, মাছ শুদ্ধ সরাইলো, এবং তাকে ওই চামচ দিয়ে তার মুখ খুললো, দাঁত খুললো, মানে মুখ হাঁ করাইলো আর কি। তারপর পানি টানি ছিটাই করে তারপর দেখলো যে তার হুঁশ আসছে, সে ভয়ে এরকম তাকাইলো, চোখ বড় বড় করে চিৎকার করে চোখ উল্টায় আবার বেহুশ হয়ে গেল। এবং সে নাকি হাত পা এরকম থরথর করে কাঁপতেছিল, 4 হাত পা সোজা করে দিয়ে। এগুলো এলাইনা শুনছে পরবর্তীতে তার কাজিনদের কাছে, যে তার কি অবস্থা হয়েছিল। তার কাজিনরা ভয়ে একদম কুকড়ায় গেছিল, তাদের মুখে কোনো কথা নাই। তো যাই হোক, তার মা তো ভয়ে কান্নাকাটি করতেছে, তার ফুপু দোয়া দরুদ পড়তেছে। তো তার বাবার কাছে গেল খবরটা, তার বাবা বলল যে হ্যাঁ, এই মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসতে পাঠাইতেছি। তারা বুঝছে যে কিছু একটা মানে এরকম উপরি জিনিস হয়েছে, বা উপরি কোনো ব্যাপার হয়েছে। তো তার বাবা পাঠাই দিলেন গাড়ি সহ ইমাম সাহেবকে আনতে। অনেকক্ষণ পর মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসা হলো। তো তিনি এসে দেখলেন, দেখে বললেন যে মেয়ের উপরে কোনো খারাপ জিন বা কিছু মানে করছে, এখানে নজর দিছে। তো তিনি ঘরে ঢুকেই নাকি ইমাম সাহেব বলছেন যে এই ঘরের মধ্যেই খারাপ জিনিস আছে, আপনারা সবাই এখান থেকে সরেন। তিনি নাকি সরাই দিছে। তো এলাইনার বাবাকে রাখছে, মাকে রাখছে, এই দুইজনকে রেখে তিনি ঘরের মধ্যে দোয়া পড়া শুরু করলেন। মানে খুব গম কণ্ঠে দোয়া পড়তেছিলেন তিনি। তো এলিনার কাছে নাকি এই স্মৃতিটা, যে তার কাছে কিছু কিছু ভাষা ভাবে মনে আছে, যে সে খাটের মধ্যে শুয়ে আছে, তার মা তাকে ধরে রাখছে চেপে, তার বাবা বসা কাছে, আর হুজুর
ওই ইসের সামনে দাঁড়ায়, মানে তাদের যে স্টেজটা বানিয়েছিল ওখানে দাঁড়ায় জোরে জোরে জানলার দিকে তাকায় তিনি দোয়া পড়তেছেন, এবং ঘরের মধ্যে মানে আলো কমায় দেয়া, মানে একটা টিউব লাইট জ্বলতেছিল ওখান থেকে। তো তিনি গম গম করে দোয়া পড়লেন, অনেকক্ষণ দোয়া পড়ে তারপর তিনি জানালা বন্ধ করলেন। জানালাগুলোর মধ্যে উনি মানে কিছু একটা করছেন আর কি, সামথিং উনি করছেন, জানালাগুলো বন্ধ করছেন, ঘরটাকে বন্ধ করছেন, তারপর অ্যালেইনাকে ঝাড়লেন এবং ঝেড়ে তাকে মানে করলেন। তো তার তখন নাকি হালকা শরীরটা হালকা হওয়া শুরু করছে হুজুর ঝাড়ার পরে। তো হুজুর পানি ছিটাই দিলেন, করলেন এবং বললেন যে এই পড়া পানিটা খাওয়াবেন, মেয়ের তো বিয়ে, এখন কিছু করার নাই, এবং ওকে কেউ একা রাখবেন না, মানে একা রাখেন না। হ্যাঁ, খারাপ জিনিস ছিল আপনাদের এই পুরা এখানে, খারাপ জিনিস আছে, ওই পুরা এই বাগানটার মধ্যে খারাপ জিনিস আছে। এই রুমের মধ্যে আসছিল, এই রুমের মধ্যে আসছিল। তখন তার আম্মাকে বললো যে মেয়ে কি করছে এখানে, কিভাবে বসা রাখছেন? তখন বললো যে এইভাবে বসা রাখছিলাম। তখন ওই যে ওর মাছ বলে, মাছ আনছেন কেন এখানে? এভাবে করে মাছ আনার জিনিস, ঠিক সন্ধ্যার সময় পিসাচ আছে এখানে আজে বাজে, এটা আপনারা বুঝেন না, ঝড়ের সময় অনেক কিছু চলাফেরা করে। যাই হোক, তিনি দোয়াদের উপর ফু দিলেন এবং বললেন যে এই যে আপনারা যে এই অনুষ্ঠানটা করতেছিলেন, এইটাও আসলে মানে সত্যি কথা বলতে যে এটারও কোনো প্রয়োজনীয়তা আসলে ছিল না, বিয়ের মধ্যে বিয়ের অংশ এগুলা না। যাই হোক, এখন কি করবেন আপনারা? করেন, ওকে দেখেন, ওর সাথে কেউ থাকেন, একলা রাখেন না ওকে। আর আপনাদের যে স্বভাবতই বিয়ের ব্যাপার, ওকে তো কালকে পাঠাবেন, এই ব্যাপারটাও নিয়ে বেশি কথা যদি আপনারা বলেন তাও একটা সমস্যা হবে, আমি বুঝতে পারছি। যাই হোক, আমি দোয়া দরুদ পড়ে দিছি এবং আপনারা পড়বেন, আমল করবেন, মেয়েকে একলা রেখেন না। হ্যাঁ, এর খারাপ জিনিসের নজর পড়লে নতুন বিয়ের সময় তো এগুলো একটু সমস্যাও হয়। তো যাই হোক, হুজুর দোয়া দরুদ পড়ে দিয়ে ওখান থেকে চলে গেলেন ওই দিন রাতে। তো রাতের বেলা এলাইনার সাথে তার মা ছিল, ফুপু ছিল, সে নাকি সারা রাত ভয় পাইছে। সে বলছে যে রাতের বেলা সে যখন ঘুমাতে গেছিল তার কাছে বারবার মনে হচ্ছিল যে তাদের ঘর দিয়ে কে যেন ঢুকে গেল দরজাটা দিয়ে। মানে সে শুয়ে আছে, তার মা ধরে রাখছে, ফুপু ধরে রাখছে, তার বারবার মনে হচ্ছিল যে ঘরের দরজা দিয়ে কেউ ঢুকতেছে, এসে হঠাৎ করে হন হন করে ঢুকতেছে। এটা তার বারবার একটা ভিজুয়ালাইজেশন আসতেছিল যে এই আলো আধারি ঘেরা ঘরে, কারণ সেখানে কিন্তু ডিম লাইট জ্বালানো ছিল, মনে হচ্ছে হন হন করে কেউ ঢুকে যাচ্ছে, এরকম লাগতেছিল তার কাছে। আর সে বারবার মনে হচ্ছিল দূরে সে কোনো হাসির আওয়াজ শুনতেছে, অনেক দূরে, ঘর থেকে বাইরে দূরে হাসির আওয়াজ শুনতেছে। তো সে খুব ভয় পাইছে। আর যখন তার ঘুম আসলো, সে ঘুমের মধ্যে ওই মহিলাটাকে দেখলো, ওই যে সেই মানে ঘুমটা টানা, এবং সে স্বপ্নে দেখতেছে যে সে একটা বিছানায় শুয়ে আছে, তার পাশে ওই মহিলা দাঁড়ানো, তাকে দেখে বলতেছে তোরে লয়ে যাবো, তোরে লয়ে যাবো, চিন্তা করিস না, লয়ে যাবো, হলুদ লাগাইছিস না, লয়ে যাবো, সুন্দর ঘ্রাণ আসে, সুন্দর বাসনা আসে, তাকে নাকি এটা বলতেছিল। তাহলেই না খুব ভয় পেয়ে ঘুমের মধ্যে থেকে চিৎকার করে উঠছে। তো যাই হোক, তার তো কিন্তু পরের দিনই বিয়ে। তো পরদিন সকাল পর্যন্ত তাকে অনেক টেক কেয়ার করে পরদিন নিয়ে যাওয়া হলো তারে, যে মোটামুটি টেক কেয়ার করা হলো। তার আম্মা গোসল করালো, মানে তারা ফ্যামিলিগতভাবে বিশ্বাস করতো যে সোনার উপর পানি দিয়ে গোসল করলে পবিত্র হয়। তো তারা পারিবারিকভাবে বিশ্বাস করতো এটার কোনো বেজ এরকম পাওয়া যায় না। যাই হোক, তাকে ওইটা দিয়ে গোসল করানো হলো। তারপর তার ফুপু জমজমের পানি খাওয়াইলো তাকে। তারপরে তার বিকেলবেলার দিকে যেটা হলো যে তাকে সাজায় গোজায় বিউটি পার্লার থেকে নিয়ে গেল বিয়ের অনুষ্ঠানে। তো সেখানে সে একটা ঘোরের মধ্যে ছিল, আসলে খুব একটা ক্লিয়ারলি সে এত মানে মনেও করতে পারতেছে না, এরকম একটা ধকল গেছে তার আগের দিন, আর তারপরে বিয়ে। তো সেখানে দেখা গেল যে কাজী সাহেব আসলেন, বিয়ে পড়াইলেন এবং এক পর্যায়ে তিনি চলে গেলেন শ্বশুরবাড়িতে। তো ওই রাতটা শ্বশুরবাড়িতে থাকতে হবে নতুন হাজব্যান্ডকে চেনার সময়, এবং এর আগে দু একবার কথা হয়েছে, তাকে ছবি দেখানো হয়েছিল। তো যাই হোক, তার খুব ভালো লাগলো এলাইনার, মনে হলো যে হ্যাঁ আসলে একটা জেন্টলম্যান। তো সে এলাইনা এমন একটা মানুষ, সে আসলে কোনো কথা লুকাইতে পারতো না। তো সে তার হাজব্যান্ডকে বলল যে আমি কিন্তু ভয় পাইছি কালকে রাত্রে। তো তার হাজব্যান্ড হেসে বলল, কি ভয় পাইছো তুমি? তো বলতেছে যে আমি ভয় পাইছি মানে কালকে রাতে আমার এরকম ঘটছিল হলুদের সময়। তো বলে সে একটা চুপ করেছিল, কারণ সে ভাবতেছিল যে অনেক সময় যেটা হয় যে এগুলো মাইন্ড করে মানুষ। হ্যাঁ, তো দেখলো যে তার হাজব্যান্ড হেসে দিছে, হেসে দিয়ে বললো আরে এগুলা কিচ্ছু না, এগুলা কুসংস্কার। এই যে মানুষ এই হলুদ টলুদের দিন বলে কাঁচা হলুদ দিয়ে দিকে যেতে, আমারও হলুদ দিছে, দেখছো এই যে আমার শার্ট উঠায় দেখাচ্ছে যে হাতের এইখানে দেখো হলুদ দাগ রয়ে গেছে। আমাকে বলতেছিল ছাদে যেতে না, আমি বন্ধুদের সাথে চেয়েছিলাম একটু স্মোকিং করবো ছাদে, যে আমাকে ছাদে যেতে দিবে না, বলছে যে এরকম কাঁচা হলুদ দিয়ে ছাদে যাওয়া নিষেধ। যাই হোক, আমারে কিছু, আমি কিন্তু গেছি, আমি যে ওখানে বন্ধুদের সাথে সময় কাটে আসছি, তা আমার কিছু না হইলে আমার বউর অ্যাটলিস্ট ভয় পাইছে, এটা আমার কাছে শান্তি লাগতেছে। অ্যান্ড দ্যাট ইজ সো সুইট, আই লাইক ইট।
তো এটা শুনে সে এলাইনা হেসে ফেললো এবং তার কাছে বেশ ভালো লাগলো যে তার হাজবেন্ড এত হিউমারাস একজন মানুষ। সে মানে তার মাথার মধ্যে যেটা ভয় বা একটা চিন্তা ভাবনা, ওই জিনিসটা গতকালকের ব্যাপারটা যে প্রেশার ফেলে রাখছিল ওইটা আস্তে আস্তে চলে গেল। এবং রাতে তারা গল্প গুজব করে সময় কাটায় দিল। তার হাজবেন্ড তাকে অনেক কথা বললো তার লাইফের, সে অনেক কিছু শেয়ার করলো এবং তাদের মধ্যে একটা সুন্দর সময় কাটলো। এইসব জিনিস নিয়ে, এই ভূত প্রেত এগুলো নিয়ে ভয়টা তার মধ্যে থেকে কেটে গেল। এরপর দিন শ্বশুর বাড়িতে সে ছিল, এটা ওটা দেখছে, ঘুরছে, দেখছে, তার কাছে ওইরকম আর কিছু ফিল হয় নাই। এই স্বপ্নও দেখে নাই এর মধ্যে, কিন্তু সে আর ওই দিনটা সে কিছুই আর স্বপ্ন দেখে নাই বা ওইটা খেয়ালও আসে নাই। তো তারপর দিনই তাদের বৌভাত। তো বৌভাত হলো, বৌভাতের পরে তার হাজব্যান্ডকে নিয়ে তাদের বাড়িতে আসার কথা, সেই নিজেদের বাড়ি, বাংলো বাড়িতে। তো বৌভাতের পর রাতের বেলা তারা ব্যাক করছে, তখন অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 11টা, 11:30। তো যখন আসতেছে গাড়িতে তখনই ওই রাস্তাঘাট একদম নীরব। তো তার হাজবেন্ড বলতেছে, সে তো ড্রাইভ করতেছে না, বসা পাশে, তাহলে এনাকে বলতেছে যে তোমাদের বাড়িটা আসলে ওইরকম জায়গায়, তুমি যে ভয় পাইছিলা আসলে এই কারণেই। তো এইটা শুনেই এলিনার আবার মনে পড়লো পুরো জিনিসটা এবং সে একটু কুকড়ায় গেল। তো যাই হোক, ওই যে তাকে বলছে স্বপ্নের মধ্যে তোকে নিয়ে যাব, এটাতে সে বেশ ভয় পাইছে। তো মানে তার মনে পড়ছে জিনিসটা। তো যাই হোক, এক পর্যায়ে তাদের বাসায় আসলো এবং তাদের বাসায় যখন গাড়ি ঢুকতেছে তখন অনেক রাত এবং গাড়িটা, এই বৌভাতের গাড়িও সাদায় আনছিল তারা, তাদের শ্বশুর বাড়ি থেকে সাদায় দিছিল এবং এটা ছিল মানে খুব ডিপ রজনীগন্ধার ঘ্রাণাল একটা গাড়ি, মৌ করতেছিল। তো যাই হোক, গাড়িটা নিয়ে যখন ঢুকছে তাদের বাগান বাড়িতে, মানে গাড়ি ঢুকে যাচ্ছে ড্রাইভওয়ে দিয়ে, তখনই তার হাজব্যান্ড বলতেছিল যে তোমাদের বাড়িটা আসলেই কেমন জানি স্পুকি। তো যতবার বলতেছে এলাইনার কিন্তু একটু ভয় লাগতেছিল। তো গাড়ি এসে তাদেরকে যখন নামাইলো, তাদের বাসার মানুষজন তাদের রিসিভ করে নিয়ে গেল। তো নিয়ে যেয়ে দেখতেছে এলাইনা যে তাদের যে থাকার রুমটা দেওয়া হয়েছে, ওই যে সামনের যে রুমটাতে তাকে স্টেজ করছিল ওইটাকেই সাজায় তাদের থাকার রুম করে দিছে ওই দিন রাতের জন্য। এলাইনার প্রচন্ড ভয় লাগছে। সে তার আম্মুকে এসে বলছে, আম্মু এই রুমটা কেন সাজাইছো? তার মা বলে, কেন, কি হয়েছে? বলে, তুমি জানো না কি হয়েছে এই রুমের মধ্যে? তো তার আম্মু বলছে, আরে কিচ্ছু হবে না, যা, তোর সাথে আছে না, মানে তার হাজবেন্ডের কথা, বর আছে না, এগুলো চিন্তা করিস না। এই বলে তার আম্মু সবকিছু বলে, কোনো চিন্তা করিস না, থাক, আমরা দোয়া দরুদ পড়ে দিছি, এগুলো বলে টলে তাদেরকে সেটেল করে দিল রুমে। যাই হোক, অনেক আনুষ্ঠানিকতা হলো ছোটোখাটো, তাদের ওই কাজিন টাজিনরা এসে দুষ্টুমি করলো। তো তারপর সবাই যখন চলে গেছে তখন প্রায় রাত 1-1:30টার মতো। তার এনার হাজব্যান্ড সে ইজি হইতেছে, তার স্যুট টুট আলগা করে রেখে বলতেছে যে বাপরে বাপ, অনেক ঝামেলা গেল। তো বলতেছে যে তুমি কি এই রুমে ভয় পাইছিলা? সে ওই জানলার দিকে তাকায় বলতেছে এলেনার হাজব্যান্ড। এলেনা এই কথাটা শুনে কেমন জানি কেঁপে উঠছে। সে বলতেছে যে হ্যাঁ, আমি এখানেই ভয় পাইছিলাম। বলে যে ভয় পাওয়ারই কথা, কারণ এই যে জানলা, বিশাল বিশাল জানলা তোমাদের। সে আবার কার্টেন সরাই দিল। তাই এলেনা বলছে সরায়ও না, কার্টেন সরায়ও না। বলছে সরাই, বলতেছে যে কেন, অসুবিধা কি, আমি আছি না, কোনো সমস্যা নাই। দেখে সে দূরে দেখতেছে, মানে এখান থেকে সে আবার লাইট অফ করে দিল এলেনার হাজব্যান্ড, ভালো মতো দেখার জন্য, কারণ ঘরের মধ্যে আলো থাকলেও আয়নায় রিফ্লেক্ট করে ওইটা দেখা যায় না ভালো। দেখে বলছে বাহ, খুব সুন্দর প্রকৃতি দেখা যাইতেছে, ওই দেখো চাঁদ দূরে। কিন্তু এলেনা কিন্তু খুব ভয় পেতেছিল। বলে আচ্ছা ঠিক আছে। তার হাজব্যান্ড আবার পর্দা টেনে দিয়ে বললো ঠিক আছে, তুমি তোমার মতো ফ্রেশ হও, তারপরে আমরা বসবো না, আড্ডা দিব না। তো যাই হোক, এলাইনা তার মতো ফ্রেশ হলো, তার হাজব্যান্ডও ফ্রেশ হলো, দুজন অনেকক্ষণ গল্প গুজব করলো। তখন কিন্তু বাতি কমাই দিছে, তাদের বেড সাইড ল্যাম্প চলতেছে। তো এক সময় ঘুমানোর পালা, ঘুমাই গেছে তারা দুজন, অনেকক্ষণ ঘুমাই গেছে। তো এলেনার কিন্তু আসলে কিছু খেয়াল নাই, এটা সে শুনছে তার হাজব্যান্ডের কাছ থেকে। তার কিন্তু ওই সময় আর কোনো খেয়াল নাই, সে শুনছে তার হাজব্যান্ডের কাছে তার হাজব্যান্ডের নাকি হঠাৎ ঘুম ভাঙছে, কিছু একটা হয়েছে, মানে সামথিং ওয়েন্ট রং, মানে তার ঘুমের মধ্যে সে হঠাৎ করে এলেনার হাজব্যান্ড উঠে সে মানে কেমন যেন অস্বস্তি ফিল করতেছে। তো তাকায় দেখে সে নিজে বাতাসে ভাসতেছে, মানে নিজে বাতাসে, সে মানে এই জন্যই সে আনইউজুয়াল ফিল করছে। সে বিছানায় নাই, সে বিছানার থেকে লেভিটেট করতেছে। তো সে ভয় পেয়ে গেছে, তাকায় দেখে যে সে মানে প্রায় তার বিছানার থেকে প্রায় 3 থেকে 4 ফিট উপরে লেভিটেট করতেছে। সে যখন নাকি হুশ ফিরে এদিক ওদিক তাকাইছে, একটু অস্বস্তি ফিল করছে, তখন তাকে নাকি ছুঁড়ে ফেলে দিছে। সে যে ধপাস করে পড়ছে এক পাশে, আর তখন নাকি দেখছে এলেনা হাসতে হাসতে উঠে বসছে বিছানায় এবং হাসতেছে যে তার মানে চুল টুল এলোমেলো হয়ে রয়েছে। সে কেমন করে জানি ভয়ঙ্কর ভাবে বসে, মানে একটা পা ভাঁজ করে কেমন করে বসে হাসতেছে, 2 হাত দিয়ে একটা হাঁটু ধরে রাখছে। এবং এই হাসিটা এত ভয়ঙ্কর ছিল,
বলার মতো না। তার হাজবেন্ড মানে লিটারালি ঘুমানো শুরু করছে ভয়ে। সে পড়ছে যে সে ভয় চিৎকার করতে মানে তার নিজের ইসে বাঁধতেছে, কিন্তু সে ঘুমাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো মানে বেশ ভয়ের। তো সে নাকি লাস্টে ওখান থেকে উঠে দাঁড়ায় দৌড় দিয়েছে, তাকে ঝাঁকিয়ে দিচ্ছে, এলাইনা কি করতেছো? তো তখন নাকি তাকে ইচ্ছা মতো খামচি দিচ্ছে এলাইনা। তো সে তখন ডাকা শুরু করছে ওখান থেকে যে আম্মা আব্বা প্লিজ আসেন, এখানে কি হইতেছে, এই কেউ আছেন আসেন। তো তার চিৎকারও শুনতেছিল না, জোরে জোরে ডাকতেছিল অনেক সে। তো এক পর্যায়ে খুব জোরে ডাকছে সে, এবং এলাইনা শুনতেছে না, ধস্তাধস্তি করতেছিল। এই সময় তার বাসার মধ্যে তার গেটের মধ্যে নক হয়। তো সে তাড়াতাড়ি এলাইনাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেখে যে তার শ্বশুর ঢুকছে। বলছে কি হয়েছে বাবা, কি হয়েছে? বলে যে এলাইনা কেমন করতেছে। তো তখন তারা মানে বাতি টাতি বাড়ায় দিয়ে দেখলো যে তার মেয়ে পাগলামি করতেছে। তো তার বাবা দোয়া পড়ে ফি দিল জোর করে, এবং তার মেয়ের আঙুল চেপে ধরে তার বাবা একটা সূরা পড়লেন। তো এই সূরা পড়ার পরে দেখে ছটফট করতে করতে এলাইনা হয়ে গেল, মানে চুপ হয়ে গেল, একদম নিস্তেজ হয়ে গেছে। এই ব্যাপারটা নাকি এলাইনার কিছুই মনে ছিল না, যে মানে তার মানে সে যে কি করছে। তো তখন এলাইনার হাজবেন্ড তার বাবাকে বলল যে এই ঘটনা ঘটছে, মানে এরকম একটা অবস্থা। আমি জীবনে এইসব জিনিস দেখি নাই, বিশ্বাসও করতাম না। এলাইনা আমাকে কালকে বলছে যে আপনাদের এই বাসায় নাকি এরকম কিছু ঘটছিল। তো তার বাবা চুপ করে গেছে, বলে যে সরি বাবা, আমাদের বলা উচিত ছিল তোমাকে। বলে যে না না, আপনারা যা করছেন কোনো অসুবিধা নাই, এটা আসলে ওইভাবে বলার মতো কিছু না, এইভাবে কেউ মানে এই জিনিসটা কেউ তুলতেও না। তো ও আমাকে বলছিল, আমি জিনিসটাকে অনেক লাইটলি নিয়েছিলাম, কিন্তু যা ঘটলো এটা খুব সিরিয়াস। তো বাবা আমাদেরকে অন্য একটা রুম দেন, এই রুমে আজকে আমরা থাকবো না। তো যাই হোক, তো এলাইনার বাবা বললো অবশ্যই তাদেরকে নিয়ে অন্য একটা রুমে দিছে রাতের বেলা থাকার জন্য। তো ওইখানে থাকলো, এবং এলাইনার বাবা ওই জামাইকেও ঝাড়লো, মেয়েকেও ঝাড়লো রাতের বেলা, এবং এলাইনা রাতের বেলা ঘুমাইলো। তার আর কোনো কিছু মনে নেই। পরদিন সকালে উঠে নাকি সে মনে করতে পারে নাই কিছু, পরদিন সকালে মনে করতে পারে নাই। তো তার মা তাকে বলছে যে রাতের বেলা কি হয়েছিল। শোনার পর নাকি এলাইনা খুব কান্নাকাটি করে, মানে সে খুব আহত হয় মানসিকভাবে। হাজবেন্ডকে দেখে যে হাতের মধ্যে সে ছিলে ফেলছে কামচি দিয়ে। তো সে মানে খুব কান্নাকাটি করে। তো হাজবেন্ডকে সে বলে যে আমরা আজকে চলে যাব, চলো তোমাদের বাসায় চলে যাই। হাজবেন্ড বলে না না, এরকম আজকে গেলেই না, আমি আজকে থাকবো তোমাদের বাসায়, আজকে আমার বাজার করার কথা, বাজার করে আমি থাকবো। তো তাকে বাজারে যেতে দিবে না, তারপরে সে জোর করে গেছে বাজারে গিয়ে সেখান থেকে বাজার টাজার করছে, বড় মাছ কিনে আনছে। এনে নাকি এলেনার হাজবেন্ড পুরো জায়গাটা ঘুরছে। সে মানে ওই যে তাদের যে বাগানটা পুরোটা ঘুরে নাকি সে ওইখানে মানে তার মানে আসলে এই বোকামিগুলো করা উচিত না, সে নাকি এটা করছিল। সে নাকি যে ওই যেই গাছের গোড়ার মধ্যে নাকি সে ওই যে এলিনা তাকে বলছে যে সে কাকে দেখছে, সেইখানে দাঁড়ায় নাকি সে বলছে যে আমার ওয়াইফের সাথে যেই করিস, তার যদি এত সাহস থাকে আমার সামনাসামনি ফেস করিস, এবং লুকায় করিস না, লুকায় আসিস না, আমার ওয়াইফকে যে বিরক্ত করছিস আমার সামনে আসিস। তো এইটা বলছে, বলে নাকি সে আবার আসছে। এটা নাকি তার একটা গোয়ার তুমি কাজ ছিল, সে নিজেই এখন বুঝে। যাই হোক, সে বলে আসছে। আসার পরে তো বাসায় নর্মালি তাদের মানে ওখানে যা যা মানে কাস্টম তারা পালন করে সেটা হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু। আর তারপরে এরকম রাত যথারীতি রাত আসছে, ঘুমাতে গেছে, এবং তাদেরকে এখন ডিফারেন্ট রুম দিয়েছে, ওই রুমে আর থাকবে না। তো ঘুমাইছে, রাতের বেলা ঘুমাইছে। তো অনেক রাতে এলাইনার হাজবেন্ড স্বপ্নে দেখতেছে, এইটা খুব আশ্চর্যজনক ব্যাপার, যেটা নাকি আসলে ঘটার কথা না। এলাইনার হাজবেন্ড মানে সে বলছে যে এটা কেমনে ঘটলো, বাট এলাইনাও বলছে যে এটা কিভাবে ঘটলো আমরা কেউই বলতে পারি না। এলাইনার হাজবেন্ড স্বপ্নে দেখছে ঠিক এলাইনা যেটা বলছিল, জাস্ট এক্স্যাক্ট বর্ণনার একটা মহিলা, এমনকি ওরকম ধূসর শাড়ি পরা, মাথা ঢাকা, এরকম জাস্ট হাতটা লম্বা এরকম নখের। এলাইনার হাজবেন্ডকে নাকি এরকম নখ দিয়ে একটা আঁচড় দিয়ে বলছে যে আমি আসলাম আর তোর বউরে নিয়ে গেলাম, তুই কি করবি, বলে নাকি হেঁটে চলে গেল। সে স্বপ্নে দেখতেছে, এবং সে স্বপ্নে দেখতেছে সে ছটফট করতেছে। তো ছটফট করতে করতে সে ঘুম থেকে উঠে গেছে, এবং সে ফিল করতেছে তার হাত খুব জ্বলতেছে এলেনার হাজবেন্ড। তো সে লাফ দিয়ে উঠছে, উঠে দেখে যে যেই রুমে তাদের থাকতে দিয়েছিল ওখানে ওই যে বেড সাইড ল্যাম্প জ্বলতেছে। তো সে দেখতেছে হাত জ্বলতেছে, হাত দিচ্ছে, এবং পাশে এলাইনা নাই। সে হাত দিয়ে দেখে তার হাতে এত বড় একটা চেরা, এরকম মানে এইরকম লম্বা ছিলে দিছে কেউ। তো সে তাকায় দেখে তার পাশে এলাইনা নাই। তো সে ফার্স্টে চিন্তা করে কি বাথরুমে গেছে নাকি। তো সে এলাইনা বলে ডাক দিয়ে লাফ দিয়ে বিছনা থেকে নেমে বাথরুমে গেছে, দেখে বাথরুম দরজা খোলা, বাথরুমে মানে কেউ নাই, বাথরুম খালি। তারপর সে দেখে যে ওই গেটটা খোলা, মানে গেটের ভেতর থেকে ছিটকিনি দিছিল, ছিটকিনি খোলা, মানে এই নবালা গেট। তো গেটটা খুলে দেখে যে পুরা খা খা করতেছে। তাদেরকে ওই 2 তলেরই আর একটা রুমে দিয়েছিল, এটা খা খা করতেছে। ওইখানে বড় লিভিং রুমে কেউ নাই,
তো সে চাতার চিৎকার শুরু করে, আব্বা আম্মা বলে চিৎকার দেয়। তো তখন এলেনার বাবা মা বের হয়ে আসে, দুইবার ডাকার পরই বাতি রাতে জেলে আসে। আসার পরে সে বলছে রুমে এলেনা নাই, কোথায়, বাথরুমেও নাই। তো তারা যায় পাশের ওই যে রুম, ওখানেও নাই। নিচে নেমে যায়, নিয়ে দেখে তাদের যে মেন যে ফ্রন্ট, নিচে যে লিভিং রুম, ওইটা ডুপ্লেক্স বাসা, তো নিচে যে লিভিং রুমের বড় দরজাটা ওটা খোলা, হাট করে খোলা। তাড়াতাড়ি সবাই মিলে দৌড়ায় বের হয়ে যায়, বের হয়ে যে এদিক ওদিক দেখতে থাকে, কিচ্ছু না, অন্ধকার। তো ঘুরঘুটি, রাতের বেলা পোকামাকড় ডাকতেছে। তো এলেনার বাবা তো কান্না শুরু করছে, মাও কান্না শুরু করছে। তো তার হাজব্যান্ডেরও মন খারাপ। তো তখন বলছে কি করবে, মানে দিশাহারা। তার হাজব্যান্ড বলতেছে যে এক কাজ করেন, আমার মনে হয় যে ওই যে যেখানে মানে ওই গাছটার মধ্যে এলেনা কিছু দেখছিল ওইখানে যেতে হবে। তো তার বাবা বলে কেন, বলে আমি আজকে ওখানে গেছিলাম যে ওইটারে চ্যালেঞ্জ করছি। তো তার বাবা তো প্রচন্ড রেগে গেছে, তুমি কি করছো, তুমি এগুলা কেন করতে গেছো, উল্টাপাল্টা কাজ, চরম ধমক দেয়। মানে সে তার বাবা, এলিনার বাবা তখন হিতহিত জ্ঞান হারায় ফেলছে আসলে, তার মেয়েকে পাচ্ছে না। তো সে বুঝতেছে এটা একটা সুপার ন্যাচারাল কিছুর সাথে একটা সমস্যা হয়েছে। আর এইখানে এরকম একটা মানে বোকার মতো কাজ, যেহেতু তিনি ধার্মিক মানুষ, তো তিনি মানে সিরিয়াসলি রেগে ওঠে এবং তারপরে তিনি তাড়াতাড়ি নিজেই দৌড় দেন ওদিকে। কোথায় কোথায় সেটা। তো এলেনার হাজবেন্ড তাকে নিয়ে যায়, বলে যে এলেনা আমাকে বলছিল যে এইখানে গাছটায় দেখছে আপনাদের বাসার কাছে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা তিনজন, এলেনার বাবা মা আর হাজবেন্ড তিনজন যখন গেছে, যে দেখে ওই আম গাছটার মধ্যে এলেনা পা ঝুলায় বসে আছে। ও কিভাবে ওই গাছে উঠলো, এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। একবার ভাবছিল এলেনার হাজবেন্ড যে মনে হয় এমন হইতে পারে যে তাদের যে ওই যে রুমটা ছিল সামনের, ওইটার জানলা খুলে কোনোভাবে সে ওখানে লাফায় পড়ছে। বাট এইটা সম্ভব না, এত ফিটনেস এলেনার ছিল না। এলেনা নিজেই বলছে এটা ইম্পসিবল, আমার এই ফিটনেস নাই যে আমি এখান থেকে লাফ দিয়ে যে ওই গাছে পড়বো। হ্যাঁ, তো যাই হোক, ওই গাছের ডালের উপর সে বসে আছে, তার চুল এরকম ঝুলতেছে এবং সে তাদের তিনজনকে দেখে, রাতের অন্ধকার কিন্তু এই তাদের বারান্দার এখান থেকে হালকা আলো এখানে আসছে আর আকাশের আলো, এর মধ্যে উপর থেকে নাকি হাসা শুরু করছিল এলেনা। তো তার বাপ নাকি নিচ থেকে জোরে জোরে দোয়া পড়ে উঠে, মানে একটা সূরা পড়ে, এবং সূরা পড়ার সাথে সাথে এলেনা গাছের উপর থেকে থপ্পাস করে পড়ে। তো ভাগ্য ভালো যে উচ্চতা খুব বেশি ছিল না। এর মধ্যে তার হাজবেন্ড ধরতে গেছিল, ধরতে যেও সে ব্যথা পাশে নিজেও পড়ে যায়। তো এলেনাকে ওখান থেকে তারা নিয়ে আসে বাসায়, এনে দেখে যে একদম মানে ব্যথা পাইছে বোঝা যাচ্ছে তাকে, কিন্তু সে জ্ঞান নাই। তো ওখানে তারা বাসায় এনে ঝাড়ে, পানি পড়া তাকে ছিটায়, তাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এলেনার বাবা খুব মন খারাপ করে বলতে থাকে, বাবা তুমি এইসব কথা তোমাদের বাসায় বলো না, কারণ খারাপ মনে করবে, তারা অন্যরকম চিন্তা করবে। তো এলেনার হাজবেন্ড বলে না না এগুলেন আপনি চিন্তা করেন না, আমার বাসা অন্যরকম, আমার বাসার মানুষ এরকম না। তো যাই হোক, রাতের বেলা তার ওই দিনটা কেটে যায়, রাতটা তাদের। পরদিন সকালবেলা এলেনার কিছু মনে নাই, সে সারা শরীরে অনেক ব্যথা। তো এলেনার হাজবেন্ড তাদের বাসায় বলে যে ও পড়ে গেছিল, পড়ে গিয়ে ব্যথা পাইছে, আমরা 2-1 দিন আসতে পারবো না। তো এই 2-1 দিন যে আমরা এখানে থাকবো, তার বাসায় একটু রাগ করে যে কেন আসবে না, নতুন বিয়ে করে এটা খুব খারাপ দেখায় যে জামাই যে কয়েকদিন থাকতেছে। তো যাই হোক, তারপরও সে বাসায় ম্যানেজ করে ফেলে। তো এই বাসার মধ্যে এলেনার বাবা তখন হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে বলেন যে আপনি আরও আপনার সাথে আরও 2-1 জনকে নিয়ে আসেন যারা এই সমস্যার থেকে আমাদেরকে মানে একটা মুক্তি দিবে। তো যাই হোক, হুজুর আসেন, আরও 2-1 জন আলেমকে নিয়ে আসেন এবং এসে বাসায় এসে তিনি রুকাইয়া করেন। এলেনাকে ঝাড়েন ফার্স্টে, যেটা রুকাইয়া করেন। এবং তাদের যে ওই রুমটা, যেই রুমটাতে প্রথম দিন ইনসিডেন্ট হয়েছিল, ওই রুমটাতে নাকি ওনারা আসন দেন এরকমভাবে। সেই আসনের মধ্যে এলেনার হাজব্যান্ডও ছিল, কিন্তু তাদেরকে শরীর বন্ধ করে বসাইছিল এক পাশে। তো হয় তাহার নাকি ওই রুমে নাকি ওই জিনিসটার আসে, মানে ওই খারাপ জিনিসটা আসে। তার মানে তাকে দেখতে পায় নাই, তারা অন্ধকারে কণ্ঠ শুনছে, অন্ধকারে খুব মানে একটা নাকি টাইপের কণ্ঠ, মনে হচ্ছে জানলার ওই পাশ থেকে কথা বলতেছে। তো সে বলতেছে যে সে এই জায়গায়, এই যে ওই আম গাছটার ওখানে থাকে, আরো 70 বছর ধরে থাকে এখানে, এই বাড়ি হওয়ার আগের থেকে। এবং সে নাকি এই জায়গায় থাকে এবং তার এক সময় সে বিবাহিতা ছিল, এখন নাই। এবং সে এই বাড়ি হওয়া পছন্দ করে নাই এবং এই বাড়িতে যে সব কিছু তৈরি করছে তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। বাড়ি করার সময় তার চলাফেরার রাস্তা বন্ধ করা হয়েছে এবং শেষ পর্যন্ত এই বাড়ির মালিকের মেয়ে সে বিয়ে করতেছে, এটা সে সহ্য করতে পারে নাই এবং সে কাঁচা হলুদ মেখে বসেছিল সেই ঝড়ের রাতে। এবং সে তার সামনে সে বিয়ের রসম নিয়ে আসা হয়েছে, মাছ, এগুলোতে সে আকৃষ্ট হয়ে আসছে এবং সে এই মেয়েকে নিয়ে যাবে ওইখানে, সেই মেয়েটাকে নিয়ে যাবে ওইখানে। তার নাকি খুব ভালো লাগছে মেয়েটাকে এবং সে এই মেয়ের উপর মানে ভর করে থাকতে চায়, ভর করে থাকতে চায় এবং সে সংসার করতে চায়।
তো যাই হোক, এইসব শোনার পর তো আলেমরা খুব রাগ করছে এবং তাকে কঠিনভাবে চেষ্টা করলো যে তাকে রুকাইয়া করে ওখান থেকে সরানোর। তো সে তো যেতে চাচ্ছে না, অনেক আর্গুমেন্ট হচ্ছে সেই আলেমদের সাথে তার সাথে, এবং এই আলেমদের সাথে যখন আর্গুমেন্ট হচ্ছে তখন তারা আর ওই কথাগুলো শুনতেছে না, আলেমরা যা বলতেছে এটা শুনতেছে, যে তাকে যা বলতেছে। তো মানে ভয়ঙ্কর একটা পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ। তো তারপর শেষ পর্যন্ত যখন সে কথা শুনতেছে না, তখন তাকে বন্দি করা হলো, একটা বোতলে বন্দি করা হলো। সেটাও একটা অন্যরকম পরিবেশ ছিল, মানে কথাবার্তা, মানে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো যাই হোক, বোতলে বন্দি করার পরে আলেম বললেন যে এই বোতলটা আপনাদের পুঁতে দিতে হবে কোথাও, কোনো কবরস্থানে গিয়ে, কবরস্থানে কোনো মাটির নিচে, অনেক নিচে, মানে গর্ত করে পুঁতে দিতে হবে। তো সে বললেন, এলাইনার বাবা বললেন যে আচ্ছা আমি লোক দিব আপনাদের সাথে, কেউ একজন যে এই কাজটা একটু তাদেরকে, তারা বুঝবে না, উল্টাপাল্টা করে ফেলবে, তারা যখন করবে আপনারা একটু কেউ একজন হুজুর সাথে থেকেন দয়া করে, অনেক 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 শুকরিয়া আপনাদের যদি এটা করেন। তো যাই হোক, হুজুরদের মধ্যে একজন বললেন যে ঠিক আছে আমি যাব, আমি ওদের সাথে হেল্প করব, মানে ওরা যা যা করতে হয় আমি বলে দিব, ওরা আপনার লোক দিয়ে আমার সাথে, এবং কোথায় কোন কবরস্থানে করবেন এই। তো যাই হোক, উনি ঠিক করেন যে এখানেই কোথায় কাছে একটা কবরস্থান আছে সেখানে করবে। তবে হুজুর বলে দেন একটা কথা, যে আমরা তো এটা করে দিলাম, ওকে সরাই দিলাম, বোতলে বন্দি করলাম, ও কিন্তু ছাড়া পেলে ক্ষতি করবে, সাবধান। আর মেয়েকে এখান থেকে সরায় দেন, মানে এমনিতেই তো শ্বশুর বাড়ি যাবে, হ্যাঁ সেটা ঠিক আছে, ওখানে যাক, ওখানে থাকুক, এখানে এই বাসায় পাল্লা আইনেন না। কারণ এই যে ইটা ছিল, এ খুব খারাপ ছিল, এবং একে দিয়ে অনেক জাদুকরও কাজ করাইতো। তো ওই জাদুকরও অন্য জিন দিয়ে মানে অনেক কিছু জানতে পারে বা অনেক কিছু করতে পারে ওর প্রেজেন্স না পেয়ে, ঠিক আছে। আর ওরও কিন্তু রিলেটিভস আছে, তারাও ইনভলভ হয় এগুলোতে। তো সুতরাং এখানে আর মেয়েকে পাল্লা আইনেন না, এই বাসাটা আপনারা হঠাৎ করে কেন উঠলেন? তো তখন বললেন এলাইনার বাবা যে আমরা বাড়ি করতেছি এর জন্য এসে। বলে যে না, আপনার উচিত ছিল ওইখানে কাছাকাছি কোথাও থাকা, মানে এখানে যেহেতু থাকতেন না, বাড়িটা খালি ফেলে রাখতেন। বাড়ি খালি ফেলে রাখাও ভালো না। আমরা অনেকেই এরকম বাড়ি কিনে মানে একটু রেখে দেই যে ওইটা আমি এক সময় যাব, যে ঘুরবো, ছুটি কাটাবো। খালি রাখা ঠিক না। আপনি অ্যাটলিস্ট কোনো মানুষ রাখেন, তারা ওখানে থাকুক এবং ধর্মচর্চা করুক। খালি বাড়ি পড়ে থাকা ঠিক না। একটা বাড়িতে সাধারণত ধর্মচর্চা হইতে হয়। যেহেতু আপনি মুসলমান, আপনার বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত হবে, নামাজ কালাম হবে, হ্যাঁ এগুলা হলে তখন বাড়িটা থাকে। তো সেরকম তো না, আপনারা তো বাড়িটাকে ফাঁকা রেখে দিয়েছিলেন, হঠাৎ এসে উঠছেন। তো এলাইনার বাবা বললেন যে হ্যাঁ আসলে একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, আমার উচিত ছিল অ্যাটলিস্ট এখানে একটা মানে দোয়া মহফিল করা ওঠার আগে। বললেন যে হ্যাঁ এটা উচিত ছিল আপনাদের। তো যাই হোক, তো তখন ওই আলেম চলে যান এবং ওই বোতলটা সাথে করেই নিয়ে যান। তো পরবর্তীতে নাকি এলাইনার বাবা লোক যে ছিল সাথে, তারা যারা সাথে করে নিয়ে কবরস্থানে অনেক গভীর গর্ত করে সেখানে বোতলটা ওখানে পুঁতে দিছিল। তো ওই যে বলছে বোতল খুললে সমস্যা আছে, আর এছাড়াও কিছু সমস্যা আছে। তো এলাইনার হাজব্যান্ড তার কিছুদিন পরে, এর মাঝে কিন্তু এলাইনা যখন শ্বশুরবাড়ি চলে গেছে, সে আর এগুলা মানে তার হয় নাই, কিছু ভৌতিক ব্যাপার স্যাপার হয়নি, বাট সে স্বপ্নে দেখতো মাঝে মাঝে ওই জিনিসটা, খুব রাগম্বিতভাবে ভয় দেখাইতো তাদের স্বপ্নে। এইটা কেমনে করতো হুনুজ, স্বপ্নে তার সাথে কেমনে কমিউনিকেট করতো ওই জিনিসটা, এইটা সে জানে না বা তাকে কেউ বলেও নাই। তো পরবর্তীতে সে তো তার হাজব্যান্ড উচ্চতর শিক্ষার জন্য চলে যায় অস্ট্রেলিয়াতে, এবং সেও সাথে চলে যায় ওখানে। তো অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার পরে আর এরকম কিছু দেখে নাই, মানে ওই জিনিস মানে একদমই হয়ে গেছে, স্বপ্ন দেখাটাও বন্ধ হয়ে গেছে। তবে ওইখানে যে বাড়িটাতে ছিল অস্ট্রেলিয়াতে, যে প্রথম সেই বাড়িটাতে কিছু কিছু ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। মানে মনে হতো যে তার যে বাসার নিচে যে কিচেনটা, তারা ওইটাও ডুপ্লেক্স বাসা, নিচেও মনে হতো যে কেউ একজন আছে কিচেনের মধ্যে, হ্যাঁ স্ক্র্যাচ করে, মানে তার যে কিচেনের ক্যাবিনেটে স্ক্র্যাচ করে, তার চুলা অন অফ করে, এরকম মানে এরকম ব্যাপার স্যাপার ঘটতো। তো ওইখানে সে একজন এরকম স্কলারের সাথে কথা বলে, ইসলামিক, সে বলে যে আসলে হয় কি, কেউ যদি এরকম পজেসড হয় একবার, তখন তার দিকে অন্যান্য যে এন্টিটিস, খারাপ জিনিসটা, তারা বুঝতে পারে যে এইখানে একজন পজেসড আছে, তো তার দিকে কিন্তু নজর পড়ে। তো আপনি মানে প্র্যাকটিস করেন, ইসলামিক প্র্যাকটিসগুলো ঠিকমতো করেন, যেহেতু মুসলমান আপনি। তো তখন থেকে নাকি এলাইনা বেশ প্র্যাকটিসিং হয়ে যায়, প্র্যাকটিস করা শুরু করে। তো এইগুলো করতে করতে আলহামদুলিল্লাহ তার আর এইসব সমস্যা হয় নাই। সে মোটামুটি এখন ফুল প্র্যাকটিসিং একজন মানুষ, আর এই ধরনের কোনো সমস্যা সে এখন আর ফেস করে না।
তো যাই হোক, এই ছিল এলাইনা হাসানের শেয়ার করা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ভয়ের মনে হয়েছে। বেশ কিছু কিছু জায়গায় আমি বেশ ভয় ফিল করছি, আমার গুজবাম্প হয়ে গেছে, কারণ আমি ওই জায়গাগুলো কল্পনা করতে পারতেছিলাম অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম, কাজ আমি কিন্তু অনেকগুলা এরকম এক্সোসিজম অ্যান্ড রুকাইয়ার সময় ছিলাম সামনে, আমি দেখছি কি ঘটে। এগুলো যখন আমরা বর্ণনা করি ঘটনায়, আপনাদের কাছে কিন্তু মনে হতে পারে যে ব্যাপারটা কিচ্ছু না, মানে হইতেছে মানে জিন তাড়ায় দিছে বা এরকম ডিমন রিমুভ করে দিছে কোনো প্রিস্ট, বাট ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, আসলে যে ওখানে বসে দেখে সে বুঝতে পারে, তখন তার মানে জিনিসটা ফিল হয় কেমন। একটা বদ্ধ কামরা যেখানে অন্ধকার থাকে, আলো আধারি, এবং সেইখানে একজন ধর্মগুরু প্র্যাকটিস করতেছেন মানে এই জিনিসটাকে তাড়াচ্ছেন, ধর্মের দিয়ে নিয়ম মেনে তাড়াচ্ছেন, এবং সে কমিউনিকেট করতেছে, তাদের কথাবার্তা হইতেছে রেসিপ্রোকালি। জিনিসটা কিন্তু বেশ ভয়ের, এবং শরীর বন্ধ করে নিতে বলে। এবং আমি কিন্তু বসে দেখছি, আমি মানে ফার্স্ট এই রুকাইয়ার সামনে বসে দেখছি তখন আমি স্কুলে পড়ি, হ্যাঁ সেই সময়, এবং এটা আমার পারমিশন ছিল না, আমি ঢুকছিলাম চালাকি করে। তো এরপরে কিন্তু আমি বহুবার এরকম রোগীর যেখানে গেছি, যেখানে এগুলো হয়, যাই হোক সেগুলো অন্য কথা। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভয়ের, এটা কিন্তু এত সহজ না। তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে যদি আপনি কখনো দেখে থাকেন, তখন কিন্তু আপনি পরে ফিল করতে পারবেন জিনিসটা কেমন। হ্যাঁ, বেশ স্কেরি, এই জন্য আমার কাছে বেশ স্কেরি মনে হয়েছে জিনিসটা। যাই হোক, আমি আশা করব, আমি চাইবো, দোয়া করব যাতে আপনাদের কারো এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে না হয়, আমাদের কারোই জানি যেতে না হয়, ইনশাল্লাহ। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবৎ আমাদের সম্পূর্ণ ঘটনাগুলো শুনলেন এবং মনোযোগ সহকারে শুনলেন। তো আমি আশা করব আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের ঘটনাগুলো কীরকম লাগলো। তো আমি চেষ্টা করছি আজকের ঘটনাগুলো সবগুলোই আপনাদের জন্য বাছাইকৃত স্পেশাল এপিসোড তৈরি করার জন্য। তো আমি প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য স্পেশাল এপিসোডগুলো নিয়ে আসতেছি। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই ঘটনাগুলো কীরকম লাগতেছে। আর আজকে যে 5টা ঘটনা ছিল এবং যে ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের কীরকম লাগছে এবং কার ঘটনাটি কীরকম লাগলো, এই কথাটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা চেষ্টা করব আপনাদের জন্য এরকম ঘটনাগুলো নিয়ে আসার জন্য প্রতিনিয়তই। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কার ঘটনাটি কীরকম লাগলো। তো এর পরবর্তীতে আপনাদের জন্য আমরা আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে হাজির করব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে যদি নিজেদের সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা এবং পার্শ্ববর্তী আত্মীয় বা কারোর সাথে এরকম ভৌতিক ঘটনা হয়ে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব যদি ঘটনাটি সিলেক্টেড হয় আমাদের এই চ্যানেলে পাবলিশ করার জন্য। তো অবশ্যই আপনারা যদি আজকের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য রাত 10টার সময় এই চ্যানেলে ভিডিও পাবলিশ করতেছি, নতুন নতুন এপিসোড নিয়ে আসতেছি। সো অবশ্যই আপনারা আমাদের এই এপিসোডগুলো শুনতে হলে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের নতুন এপিসোড আসার সাথে সাথে আপনাদের মাঝে হাজির হয়ে যায়। তো আমরা চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের মন মতো ঘটনাগুলো নিয়ে আসার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।